আচ্ছা, আমার বর্তমান পরিচয় হচ্ছে আমি আইসিটি বাংলার কো-ফাউন্ডার অ্যান্ড চিফ বিজনেস অফিসার। এটা আমার বর্তমান পরিচয়, অর্থাৎ আইসিটি বাংলার একজন প্রতিষ্ঠাতা। তো আইসিটি বাংলা প্রতিষ্ঠাতা হিসাবে পাশাপাশি হচ্ছে আমি আপনাদের আজকে এখানে একজন মেন্টর হিসাবে আপনাদের ক্লাসে জয়েন্ট আছি, এবং প্রফেশনাল কল সেন্টার বুট ক্যাম্প কোর্সে টেলিসেলসের যে পার্টটা আছে এই পার্টটা হচ্ছে আমি নিজে আপনাদেরকে ক্লাস নিব। এটা ছিল আমাদের সংক্ষিপ্ত হয়েছে। আচ্ছা, আমাদের অনেকেই জয়েন করেছেন, আমি আপনাদের অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দেবো এবং আমি আপনাদের আনমিউট করে দেবো, আপনাদের কয়েকজনের সাথে কথা বলবো যেহেতু আজকে অল্প কয়েকজন জয়েন আছেন। আমি ক্লাসের অ্যাটেন্ডেন্সের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিয়েছি অলরেডি, আপনারা যারা এখন জয়েন করেছেন সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে দিবেন। যেহেতু আজকে আমাদের সদস্যর সংখ্যা কম, আমি সবার সাথে ইন্ডিভিজুয়ালি একটু পরিচয় হতে চাই, আমার পরিচয়টা সম্পর্কে আপনাদেরকে জানালাম। তো আমার এখান থেকে লিস্ট ওয়াইজ আপনাদের যাদের নাম আছে, ঠিক আছে, এই নাম ওয়াইজ আমি বলবো, আপনারা দেন হচ্ছে আপনাদের পরিচয় দিবেন। যদি আমাদের পরিচয় পর্বটা লাস্ট ক্লাসে ছিল, আমি হচ্ছে আমার যেহেতু লাস্ট আমি দুইটা ক্লাসের নিতে পারবো, তো দুইটা ক্লাসের শিডিউলটা আমি একটু মিক্স আপ করে হচ্ছে আপনাদের সাথে নিব, যাতে হচ্ছে আপনাদের সাথে আমার ইন্টারেক্টিভটা একটু বেটার হয়। তো শুরুতে হচ্ছে আমার এখান থেকে লিস্ট নাম দেখা যাচ্ছে যে, আচ্ছা, 1 2 4 রাতুল হাসান, মিস্টার রাতুল হাসান, আপনি শুনতে পাচ্ছেন? আপনি আনমিউট করে আপনার পরিচয়টা শেয়ার করতে পারেন আমার সাথে, যে আপনি কোথা থেকে ক্লাস করতেছেন, বর্তমানে কোন পেশায় যুক্ত আছেন বা কি করতেছেন। আচ্ছা, উনি, হ্যাঁ, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমি রাতুল হাসান। জি, আমি মূলত ঢাকায় থাকি। আর আমি পড়াশোনা করতেছি তেজগাঁও কলেজে। আচ্ছা, এবং পড়াশোনার পাশাপাশি জব, টিউশনি বা আদার্স কোনো কিছুর সাথে কি যুক্ত আছেন? না, আপাতত নেই, তবে যুক্ত থাকার ইচ্ছে আছে। আচ্ছা, ওকে। আচ্ছা, এরপর আমি চলে যাচ্ছি মিস্টার আব্দুল বাশির, মিস্টার আব্দুল বাশির উদ্দিন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বাসির উদ্দিন। আমি কর্মরত আছি উইমসি স্টিলের একজন সুপারভাইজার হিসেবে। আমার ডিপার্টমেন্ট হল ডেলিভারি অ্যান্ড ডিস্ট্রিবিউশন। আর আমি আইসিটি বাংলা থেকে জার্নি বাই এক্সেল এই কোর্সটা করেছি। স্যার যেহেতু ইউটিউবের কথা বলছেন, ইউএলএব থেকে আমি দুইটা কোর্স করেছি। একটা রিয়াদ মাহমুদ স্যারের এই অফিস প্রোগ্রাম, আর একটা হলো এই যে ডিজিটাল গ্রাফিক ডিজাইন। এই দুইটা গ্রাফিক কোর্স করছি। ডিজাইন, আচ্ছা। আর আহ, আমি এডুকেশন হলো আমি 2011-তে এসএসসি পাস করেছি। আচ্ছা, আপনি হচ্ছে আমাদের এখানে জার্নি, মানে এক্সেল জার্নি কোর্সটা করেছেন, এবং হচ্ছে ইউএলএফ থেকে বেসিক কম্পিউটার্সের যে কোর্সটা আছে এমএস অফিসের, সেই কোর্সটা করেছেন রিয়াদ ভাইয়ের আন্ডারে, তাই তো? জি, আচ্ছা, কত নম্বর ব্যাচ স্টুডেন্ট ছিলেন আপনি সেখানে? 2405 ছিলাম হলো যে কম্পিউটার, আর হলো 2422 হলো আমার এই যে রিয়াদ মাহমুদ ইয়া স্যারের আর কি, যে আচ্ছা, আব্দুল মান্নান স্যার, মামুন স্যার। আব্দুল মাহমুদ স্যার, জি। আচ্ছা, তারা আমার কলিগ ছিল, এক্স কলিগ ছিল। হ্যাঁ, আর হচ্ছে রিয়াদ মাহমুদ ভাই, উনি হচ্ছেন আমি হচ্ছে বেসিক কম্পিউটার্স, আপনি যে কোর্সটা করেছেন সেই ডিপার্টমেন্টের হেড ছিলাম, তো উনি আমাদের সাথেই ছিলেন। আর হচ্ছে আপনি যেহেতু আমাদের প্রিভিয়াস আইসিটি বাংলা থেকে কোর্স করেছেন, তো আমাদের সম্পর্ক আশা করি জানেন, এবং সেখানে আমি আপনাদের ওখানে জি, আমাদের কোর্সের কোয়ালিটি ইনশিওর করার জন্য একটা ক্লাসে খুব সম্ভবত জয়েন করছিলাম। সেখানে কি আপনি ছিলেন সেই ক্লাসে? জি স্যার, জার্নি বাই এক্সেল ওইটাতে স্যার। জি, জি। জি স্যার, আমি ওইটাতে আপনার সাথে কথা হয়েছে স্যার। আচ্ছা, আচ্ছা, স্যার ওই যে আমি কিছু বিষয় নিয়ে আপনার সাথে কথা বলছিলাম আর কি, ওই যে যে যেমন অ্যাটেন্ডেন্স, তারপর গ্রুপে জয়েন করা, এগুলো নিয়ে আর কি। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। এবং হচ্ছে আমরা আচ্ছা, এখানে এটা গেল বিষয়। এরপর হচ্ছে এখানের নাম হচ্ছে মিস্টার আজিম পাটোয়ারি। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয়টা কাইন্ডলি শেয়ার করবেন। জি জি জি। আমার নাম আনোয়ারুল আজিম। আমার গ্রামের বাড়ি নয়নপুর পাটোয়ারি বাড়ি। আমি সিভিল ইঞ্জিনিয়ার ডিপ্লোমা। এখানে দেখেন আপনাদের সাথে পরিচয় হলো। আপনার এর আগে কি কোনোদিন আপনাদের পরিচয় পর্ব দেওয়া হয়েছিল? আপনাদের আলতামাস স্যার কি পরিচয় পর্ব নিয়েছিল, সবার সাথে কথা বলছিল?
ইন্ডিভিজুয়ালি? জি স্যার। আচ্ছা, তো দেখেন এখানে কিন্তু আমাদের অনেক স্টুডেন্ট আছে এবং এক একজন এক একটা পেশায় আছে। অনেকেই, বেশিরভাগ স্টুডেন্ট অবস্থায় আছে, অনেকেই হচ্ছে জব করতেছেন, অনেকে স্টুডেন্ট প্লাস জব দুইটা একই সাথে কন্টিনিউ করতেছেন, এবং বিভিন্ন জন বিভিন্ন জেলায় কিন্তু মানুষ আপনারা এখানে অবস্থান করতেছেন, বাট সবার উদ্দেশ্য কিন্তু সেম। তো আপনাদের এই সেম উদ্দেশ্যটা থেকে নিয়ে আমরা মূলত কাজ করি। এবং এখানে একটা বিষয় আপনারা খেয়াল করবেন যে আমরা যখন একে অপরের সম্পর্কে জানি এবং সবার সাথে কিন্তু একটা নেটওয়ার্কিং তৈরি হওয়ার একটা সুযোগ হয়। অনেকে আমরা বিভিন্ন জায়গায় এরকম কোর্স করার অপরচুনিটি পাই, কোর্স করতে চাই না, যে এই কোর্সটা করলে অ্যাকচুয়ালি কী হবে, ঠিক আছে, কোর্স করলেও যা না করলেও, তো অনেকে আমরা এরকম বিভিন্ন ধরনের কথা বলি। বাট একটা কোর্স করা মানে আপনার জন্য নতুন একটা অপরচুনিটি ক্রিয়েট হওয়া, নতুন একটা ইনভেস্টমেন্ট করতেছেন নিজের উপর, যেখান থেকে বড় একটা আউটপুট আসার সম্ভাবনা তৈরি হচ্ছে। এইরকমভাবে ভাবতে হবে অলওয়েজ। কেন বললাম এই কথাগুলো? দেখেন, এই কোর্স করার সময় আপনাদের একটা অ্যামাউন্ট নেওয়া হয়েছিল, একটা সার্টেন অ্যামাউন্ট নেওয়া হয়েছিল। তো আপনি যদি ভাবেন কোর্স মানে একটা টাকা অপচয়, আপনি কখনোই কোনো কোর্স থেকে কিছু শিখতে পারবেন না। সেটা হোক আপনার একাডেমিক, ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, সেখানেও। কারণ যদি আপনার এরকম ভাবতো যে এখানে একটা কোর্স নেব, যেমন ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি যারা এখানে আসেন বা পড়াশোনা করছেন আগে, প্রাইভেট ইউনিভার্সিটির ওপেন ক্রেডিট থাকে, যে যার যেই কোর্সটা প্রয়োজন হয় তখন সে সেটা নিতে পারে, কখনো আগে পরে করে নেওয়া যায়। অনেক ইউনিভার্সিটি ফিক্সড ক্রেডিট থাকে। তো ওপেন ক্রেডিটগুলোর সুবিধা হচ্ছে আপনি চাইলে 5টা কোর্সও নিতে পারবেন, চাইলে 3টা কোর্সও নিতে পারবেন। অনেক স্টুডেন্ট দেখা যায় একাধিক কোর্স নেয়, অনেকে খুব কম কোর্স নেয়, দুইটা কারণে নিতে পারে এটা কম বেশি। একটা হচ্ছে যে একসাথে বেশি কোর্স নিয়ে পড়ার অনেকে এবিলিটি থাকে না, মানে ব্রেনে প্রেশার নিতে পারে না। আর অনেকে এই কারণে নেয় না যে একটা কোর্স নিব মানে একটা এক্সট্রা খরচ চলে আসবে, দরকার কি একটা এক্সট্রা খরচ, আমার তো জাস্ট নামমাত্র পাস করে বের হতে পারলে হয়, ওই কোর্সটা করা দরকার নেই। এইরকম মেন্টালিটি কিন্তু অনেকের থাকে। বাট আপনি যখন কোনো একটা কোর্স করবেন বা যাই কিছু করেন না কেন, সেখান থেকে কিছুটা হলে শিখতে পারবেন। দেখবেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবসময় বলে, যতবারে হেরে যাক না কেন, বলে এখান থেকে আমরা নতুন কিছু শিখেছি যেটা আমরা সামনে অ্যাপ্লাই করতে পারবো। তাদের শেখার কোনো শেষ হচ্ছে না। তো যেখানে তারা দিনরাত যখন হেরে যায়, মানুষের কাছ থেকে যখন গালাগালি শুনে, তারপর তারা বলতেছে যে শেখার কোনো শেষ নাই, তারা বেটার করার চেষ্টা করে যাচ্ছে এবং বেটার করেও কিন্তু অনেক সময়। তো একইভাবে কোনো একটা কোর্স থেকে দেখবেন যে অনেক কিছু শেখা যায়। আপনি অনেক সময় আমরা কোর্স করার জন্য মূল উদ্দেশ্য বিভিন্ন জন্য থাকে। যেমন আমি জানি এখানে অনেকে আপনাদের উদ্দেশ্য এরকম যে আমি কোর্স করে হয়তো ইনস্ট্যান্ট হয়তো জব পেয়ে যাব, এটা অনেক একটা উদ্দেশ্য। আবার অনেকের এই উদ্দেশ্য আছে যে আমার বর্তমানে জব যেখানে করতেছি, বেটার কোথাও যেতে হবে, বেটার কোথাও যাওয়ার আগে আমার নিজেকে একটু ডেভেলপ করা প্রয়োজন, নিজের স্কিলটাকে একটু ঝালাই করার প্রয়োজন। এটা অনেকের উদ্দেশ্য থাকে। তো এই যে দেখেন, আপনি যেই উদ্দেশ্যটাই করেন না কেন, ঘুরে ফিরে উদ্দেশ্য একটাই সেম, যে টাকা কামাতে হবে। তো টাকা কামানোর জন্যই কিন্তু আমরা নিজেকে তৈরি করি। কীভাবে তৈরি করি? একাডেমিক পড়াশোনার মাধ্যমে, ভালো একটা সিজিপির মাধ্যমে নিজেকে তৈরি করি। তো এই ভালো সিজিপিটা নিয়ে যখন আমরা ইন্টারভিউ বোর্ডে যাই, তখন দেখা যাচ্ছে যে আমরা তারপর রিজেক্টেড হয়ে যাই। অনেকে দেখা যাচ্ছে 3.5 তার সিজিপিএ, তারপর সে রিজেক্টেড। কেন রিজেক্টেড হচ্ছে? কারণ তার সিজিপিএটা তৈরি করতে গিয়ে সে বাহ্যিক পরিবেশের সাথে নিজেকে কখনো পরিচয় করায় নাই। সে কখনো জানেই না যে কীভাবে একটা প্রোডাক্ট সেল করতে হয়। সে কখনো জানেই না যে কিভাবে একটা নতুন মানুষের সাথে পরিচয় হতে হয়। সে জানেই না কিভাবে কোনো একটা মানুষের সাথে কথাবার্তা বলে সেই প্রজেক্টটা ফাইনাল করা যেতে পারে, তাকে কনভিন্স করা যেতে পারে। তো এই যে সকল দিক থেকে সে নিজেকে সবসময় গুটিয়ে রাখছে, কারণ তার একটাই ফোকাস ছিল যে ভালো রেজাল্ট করতে হবে, সিজিপিএ বাড়াতে হবে। তো সে শুধু একাডেমিক দিকতেই ফোকাস দিচ্ছে, কাজ করছে, অন্যান্য দিকে সে কখনোই ফোকাস দেয়নি। তো যার ফলে অনেকে আমরা পিছিয়ে যাই জবের ক্ষেত্রে। আবার যারা এই দুইটা জিনিস একই সাথে ব্যালেন্স করতে পারে, তারা কিন্তু এগিয়ে যায়। এখন যদি বলেন যে আমি ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য আগে বলি, যে যারা যদি বলেন যে আমরা তাহলে কীভাবে এই সকল দিকের এক্সপিরিয়েন্সগুলো তৈরি করতে পারি, কারণ জব সেক্টরে যখন যাই আমাদের তো একটা এক্সপিরিয়েন্স চায়, কিন্তু আমার কাছে এক্সপিরিয়েন্স নাই। এক্সপিরিয়েন্স করতে গেলে প্রয়োজন চাকরি, চাকরি করতে গেলে চাই এক্সপিরিয়েন্স, মানে একটা করতে চাইলে আরেকটা তারা অটোমেটিক্যালি চেয়ে ফেলে। তো এটার সলিউশনটা কি? এটার সলিউশন একদম সিম্পল, যে আপনারা ইউনিভার্সিটি বা হচ্ছে ফ্রি থাকা অবস্থায়, স্টুডেন্ট থাকা অবস্থায় কোনো না কোনো স্কিল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মের সাথে জয়েন্ট হন। সেটা হতে পারে আপনার ইউনিভার্সিটির কোনো ক্লাব, হতে পারে ইউনিভার্সিটির বাইরে কোনো সংগঠন। একটু আগে একজন মানে ফারহানা ব্রেন স্টেশন কথা বলো, যেটা একটা নন প্রফিট প্ল্যাটফর্ম, যেখানে হচ্ছে স্টুডেন্টদের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে, যাতে জব সেক্টরকে তারা নিজেদেরকে তৈরি করতে পারে। সেম প্ল্যাটফর্মে আমার একটা প্ল্যাটফর্ম, যেটা হচ্ছে গ্রাউ একাডেমির কথা আমি শুরুতে বলছিলাম। একইভাবে অনেকগুলো ইউনিভার্সিটি ক্লাবও থাকে। ক্লাবগুলো জয়েন্ট হলে কি হয়,
যেমন একটা ক্লাবে যখন জয়েন্ট হবেন আপনি সেখানে ক্লাবে টাইমলি যেতে হবে কোনো একটা প্রোগ্রামে, তার মানে টাইম ম্যানেজমেন্টটা শিখতেছেন। দেন হচ্ছে আপনি একটা শৃঙ্খলা বোধের মধ্যে থাকেন, একটা রুলসের মধ্যে নির্দিষ্ট থাকতেছেন। একটা প্রোগ্রাম হলে সেই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা, অর্গানাইজ করা শিখে ফেলতেছেন সেখান থেকে। বিভিন্ন মানুষজনের সাথে নতুন মানুষজনের পরিচয় হচ্ছেন, তার মানে কি আপনি নতুন মানুষদের সাথে নিজেকে খাপ খাওয়াতে শিখে যাচ্ছেন। তো এরকম বিভিন্ন স্কিলগুলো কিন্তু যে কোনো প্ল্যাটফর্মে যখন জয়েন হয়ে কাজ করবেন তখন শিখতে পারবেন। এখন এই স্কিলগুলো অ্যাকচুয়ালি কোথায় কাজে লাগে? স্কিলগুলো আপনার জব সেক্টরে যখন যাবেন, জব সেক্টরে কাজে লাগে। কারণ জব সেক্টরে যখন আপনি যাবেন, আমরা অনেক সময় আমি এরকম পাই, যেহেতু আমি এইচআর ডিপার্টমেন্ট নিয়ে কাজ করেছি, তো আমি এরকম অনেকেই পেয়েছি যে ইন্টারভিউ বোর্ডে এসে সে চাকরিতে সিলেকশন হলো, সব কিছু ভালো, বাট সে চাকরিতে গিয়ে নিজেকে মানিয়ে নিতে পারতেছে না। নতুন একটা পরিবেশ, এক একজন এক এক রকম মেন্টালিটি থাকে কলিগদের। এমনও দেখা যায় যে অনেক সময় নতুন যারা আসে বিভিন্ন কোম্পানিতে দেখা যায় তাদের উপর পুরানরা বা ওল্ড যারা সিনিয়র থাকে তারা একটু এক্সট্রা কাজের প্রেশার বাড়িয়ে দেয়, তার কাজটা তার উপর চাপিয়ে দেয়। অনেকে নতুন কিছু বলতে পারে না, পাশাপাশি হচ্ছে অনেকে নতুনদের সাথে মানিয়ে নিতে পারে না, কথা বলতে পারে না। ঠিক আছে, যে আমি একটা কথা বলে কে কী মনে করবে, কারোর সাথে ফ্রেন্ডশিপ ক্রিয়েট করতে পারে না। অনেকে দেখা গেছে যে আপনি জানেন না, বাট আপনার পাশে ডেস্কে যিনি আছে তিনি মেন্টালি প্রেশারে ভুগতেছে, তো তিনি মেন্টালি ডিপ্রেসড, তো আপনি জানতেছেন না তিনি ভালো নাই। দেখা গেছে হয়তো এমন হইতে পারে যে কোনো একদিন আপনার পাশের কলিগ সুইসাইড করলো, আপনি জানতেছেন না। তার কারণটা কি? তার সাথে আপনার সুসম্পর্ক নাই। অথবা অনেক সময় এরকম দেখি যে পাশের কলিগ অন্য একটা কোম্পানিতে জব সুইচ করে চলে গেল, আপনি জানতেনই না সে আজকে তার লাস্ট ডেট বা আজকে তার জবের লাস্ট ডেট, পরে দেখলেন যে সে ভালো একটা কোম্পানিতে চলে গেছে। এখন এই যে অন্য একটা কলিগের সাথে কি হচ্ছে না হচ্ছে, এটা কিন্তু আপনার মানে আপনার উপর কোনো ইফেক্ট ফেলতেছে না জব সেক্টরে, বাট এইটাকে আপনি বেটারভাবে কাজে লাগাতে পারতেন। কীরকম? ধরে নেন যে আপনার ওই কলিগের সাথে সুসম্পর্ক যদি হয়, সে অন্য একটা কোম্পানিতে চলে গেল, যাওয়ার পর ওই কোম্পানিতে সে ভালো পজিশন যাওয়ার পর সে দেখলো যে ওই কোম্পানির একটা ভ্যাকেন্সি আছে, সে কিন্তু তখন আপনাকে নক দেবে যে আপনিও আসেন, এখানে একটা ভালো একটা অপরচুনিটি আছে। তো এই যে দেখেন একটা নেটওয়ার্কিং ক্রিয়েট হচ্ছে, একটা টিম বিল্ডিং রয়েছে। যখন টিম ওয়াইজ কাজ করবেন নিজেরাও অনেক কাজে হেল্প পাবেন। অনেক সময় দেখা যায় বিশেষ করে কল সেন্টার কাজটা খুবই একটা কঠিন কাজ করাগুলোর মধ্যে একটা, যে এই কাজে যদি আপনার টিম বিল্ডিং বা হচ্ছে টিমমেটদের সাথে ভালো সুসম্পর্ক তৈরি করতে না পারেন, আপনি ভালো রেজাল্ট কখনোই করতে পারবেন না মাস শেষে। কীরকমভাবে? ধরুন যে আপনি হচ্ছে কল সেন্টারে জব করতেছেন, তো আপনার তো অ্যাকচুয়ালি অনেকগুলো কল কন্টিনিউসলি আসতে থাকে। হঠাৎ করে আপনি ওয়াশরুমে গেলেন, পানির জন্য পানি বা খাবার খাওয়ার জন্য ব্রেক নিন বা অন্য কারণ একটা ব্রেক নিতে হতেই পারে। তো তখন আপনার কাজটা কিন্তু পেন্ডিং থেকে যাবে। ইনস্ট্যান্ট যদি তখন একটা কল আসে, আপনার পাশের কলিগ কিন্তু সেই কলটা রিসিভ করে আপনার হয়ে কথা বলে ওই মানুষটাকে, অপোজিট ক্লায়েন্ট বা কাস্টমারকে সার্ভিসটা দিতে পারবে। বাট আপনার যদি সুসম্পর্ক না থাকে, না তার কল আসছে, তার কল আমি কেন রিসিভ করবো? তো দেখলেন আপনার কলগুলো পেন্ডিং বা ধরলো না রিসিভ, পরে আপনার ম্যানেজার তো দেখে সে আপনাকে সেই রকম বকাঝকা করবে যে আপনি ডিউটি টাইমে কোথায় গেছিলেন, কী করছেন, আপনার কেন কলগুলো পেন্ডিং, কেন এই সার্ভিসটা ঠিক মতো দেন নাই। অথবা পাশের কলিগ বেটার রেজাল্ট করতেছে, তার কাছ থেকে অনেক সময় ভালো আউটপুট আপনার কাছ থেকে নাও আসতে হয়, তার কাছ থেকে সাজেশন নিতে পারেন। তো এই জন্য সবসময় হচ্ছে সুসম্পর্ক তৈরি করতে হবে, অন্য মানুষদের সাথে পরিচয় হতে হবে, তাদের সাথে সুসম্পর্ক ক্রিয়েট করতে হবে। দেন হচ্ছে আপনি নিজেও তাদের কাছ থেকে অনেক সময় দেখবেন যে নলেজ শেয়ার হয়। আমরা অনেকে ভাবি যে কথা বলা মানে আজেরা টাইম ওয়েস্ট করা, না, কিছু কিছু সময় কথা বলা মানে দেখবেন যে নলেজ শেয়ার হয়। যে অনেক সময় এরকম হয়, বিশেষ করে আমি বিভিন্ন মানুষদের সাথে অনেক সময় আড্ডা দিতে যাই বিভিন্ন জায়গায় বা করি, তো আমরা যখন আড্ডাগুলো দিই, যে দেখা যায় সেই আড্ডা দেওয়ার সময় বা কথা বলার সময় একজন একজনের কোনো একটা ইনফরমেশন আমরা শেয়ার করি। ওই ইনফরমেশন শেয়ার করা ওটা কিন্তু একটা নলেজ শেয়ার করা হচ্ছে, যে আমি এটা জানি না, আপনি এটা জানেন, কিন্তু তখন সেটা বলে হ্যাঁ এটাই তো এরকমভাবে হচ্ছে, ওইভাবে হচ্ছে জিনিসটা। তো দেখেন সুসম্পর্কের মাধ্যমে অনেক কিছু হয়। এবং সবচেয়ে বড় একটা এক্সাম্পল দিই, আমার নিজের ক্যারিয়ারটা, আমি যে যতগুলো চেক কিছুক্ষণ আগে আমার ক্যারিয়ারের যে কোম্পানিগুলোর নাম বললাম, আমি হচ্ছে লাইফে জাস্ট একবার ইন্টারভিউ দিছি। আমার ফুল লাইফ ক্যারিয়ারে আমি জাস্ট একবার ইন্টারভিউ দিচ্ছি, এরপর কোথাও আমার ইন্টারভিউ দেওয়ার প্রয়োজন পড়ে নাই। আমাকে কোম্পানি থেকে অটোমেটিকলি নক করে আমাকে হচ্ছে তারাই অফার করছে। আমার ফার্স্ট ইন্টারভিউ যেটা ছিল সেটা হচ্ছে আমি অনার্স ফার্স্ট ইয়ার থাকতে আড়ংয়ের, ওই যে আড়ংয়ে প্রতি বছর দেখবি ঈদের সময় হচ্ছে সেলস টিম নেয়, সেলস এক্সিকিউটিভ না, তখন সেখানে সিভি জমা দিয়েছিলাম, সেখানে আমার ইন্টারভিউ বোর্ডে গিয়ে আমার ইন্টারভিউ নেন, আমাকে সাথে সাথে রিজেক্টেড। ঠিক আছে, এর মূল কারণটা ছিল, ওখানে রিজেক্ট হওয়ার একটাই কারণ ছিল যে তখন অফিসিয়ালভাবে আমার কাগজে কলমে মানে সার্টিফিকেট অনুযায়ী আমার এজ তখনও 18 হয়নি। 18 হতে খুব সম্ভবত 10 দিন কি 12 দিন এরকম একটা সময় পেন্ডিং ছিল। তো আড়ংয়ের রুলস হচ্ছে যে 18 বছর নিচে হলে সেটা হচ্ছে শিশু শ্রমের আইনের আন্ডার পড়ে যায়, তো যার ফলে আড়ং থেকে আমার রিজেক্টেড করে দিছে। তো ওটা হচ্ছে আমার এখন পর্যন্ত ফার্স্ট অ্যান্ড লাস্ট ইন্টারভিউ। এরপর আর কখনো হচ্ছে কোথাও ইন্টারভিউ দেওয়ার প্রয়োজন হয়নি, যতগুলো জায়গায় জব পেয়েছি বা জব করেছি সব হচ্ছে নেটওয়ার্কিংয়ের থ্রুতে।
ইভেন আমি এখন বর্তমানে আইসিটি বাংলার একজন ওনার হিসাবে আছি, তো এটাও কিন্তু আমার একটা নেটওয়ার্কিং থ্রুতে হয়েছে, যে আমার পরিচিত মানুষজন যারা ছিলেন তাদের সাথে কথা বলতে বলতে যে ভাই আমি এই কাজটা তো ভালো আছে, ঠিক আছে আপনার এটা প্ল্যানিং আছে, দেন সবাই প্ল্যানিং মিলে গেছে, আমরা এই কাজটা স্টার্ট করতে পারি, এবং তারা বড় একটা বিগ অ্যামাউন্ট ইনভেস্ট করছে। তার মানে দেখেন নেটওয়ার্কিংটা কতটা জায়গায় কাজে লাগে। তো এই যে নেটওয়ার্কিংগুলো, এই নেটওয়ার্কিংগুলো সবসময় হচ্ছে আপনি জব সেক্টরে গিয়ে অটোমেটিক্যালি হবে এমনটা না, এটার জন্য সুসম্পর্ক ক্রিয়েট করতে হবে। নেটওয়ার্কিং তখনই আপনার ভালো হবে যদি আপনি ভালোভাবে কথা বলতে পারেন, ঠিক আছে। আমরা অনেক সময় কথা বলি, ঠিক আছে, আমাদের কাজের বাইরে অপ্রয়োজনীয় প্রাসঙ্গিক কথাগুলো বলি, আমরা কথা বলবো বাট অপ্রয়োজনীয় কথা বলবো, যেটা হচ্ছে আমার কাজের সাথে রিলেটেড না, বা যেটা কথা বললে আমার কোনো মানে অপোজিট মানুষেরও কোনো হেল্প আসতেছে না, বা তারও জানার ইন্টারেস্টেড নেই, আমারও জানার আমারও শেয়ার করার কোনো লাভ হচ্ছে না, এইরকম কথাগুলো আমরা সবসময় কম শেয়ার করলে সবচেয়ে বেশি বেটার হয়। তো আমরা আজকে হচ্ছে আমাদের টপিকে যাওয়ার আগে আমি হচ্ছে আমাদের যে কোর্স মডিউলটা আছে সেই কোর্স মডিউলটা একবার একটু আপনাদেরকে শেয়ার করছি বা দেখাতে চাচ্ছি। আচ্ছা, কেউ একজন হ্যান্ড রাইজ করেছেন। আচ্ছা, হ্যাঁ, মিস্টার শুভ কর্মকার, জি বলেন। জি স্যার, থ্যাংক ইউ সো মাচ। স্যার বলছিলাম যে একটা কোশ্চেন ছিল, যেহেতু রিগার্ডিং ইন্টারভিউর ব্যাপারে কথাটা হচ্ছে, তো আমাদের অনেক সময় ইন্টারভিউ বোর্ড থেকে মানে যখন ইন্টারভিউ শেষের দিকে হয় তখন আমাদের একটা কোশ্চেন করা হয় যে আপনার আর কিছু জানার আছে কিনা বা আপনি কিছু জানতে চান কিনা। তো এই বিষয়টার ক্ষেত্রে আমরা এই কোশ্চেনের অ্যান্সারটা কিভাবে করব? থ্যাংক ইউ স্যার, এটাই আমার আচ্ছা, কোশ্চেন ছিল আসলে। ওকে, ওয়েলকাম। এটা একবার পোলাইটলি আপনি অ্যান্সার দিয়ে দেবেন, ঠিক আছে। এটা আমরা এই কারণে করি, বিশেষ করে আমি ইন্টারভিউটা আমি নিজেও করি প্রচুর, যে কারণ ইন্টারভিউ একটা সমাপ্তি করার আগে যে আপনাকে আমি বলে দিলাম আচ্ছা ঠিক আছে আপনি আসতে পারেন, তখন আপনি তো এরকম মনে মনে ভাবতে পারেন যে ইন্টারভিউ আমার মনে হয় ভালো হয় না, এখন ইনস্ট্যান্টলি বলে দিয়েছে যে আপনি চলে যেতে পারেন। তো আমার বা এটা একটা আপনি ভদ্রতা খাতিরে আমরা বলি অনেক সময়, যে তাকে পছন্দ না হলে আমরা জিজ্ঞাসা করি। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার মধ্যে যাতে কোনো কনফিউশন না থাকে, কোনো কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসলেন আপনার কোন নিজের মধ্যে একটা প্রশ্ন তৈরি থাকে। আমরা যখন ইন্টারভিউ দিতে যাই তখন অনেকগুলো দেখা গেছে প্রশ্ন তৈরি করে নিয়ে যাই, যে স্যালারি কত হবে, আমার কি কি কাজ হতে পারে, বা কি করতে হবে। এখন সব প্রশ্ন উত্তর আপনি হচ্ছে প্রশ্নগুলো তৈরি করে মনের মধ্যে রেখে দিবেন, এবং দেখবেন যে এই প্রশ্ন বেশিরভাগ উত্তর রিক্রুটার নিজেই বলে দেবে আপনাকে বলার আগে। তারপরেও দেখবেন যে কিছু প্রশ্ন উত্তর হয়তো রিক্রুটার আপনাকে বলে নাই, তখন আপনাকে তো জিজ্ঞাসা করতে পারে যে স্যার আমার স্যালারিটা কত হতে পারে, বা আমি যদি জয়েন করতে হয় কত থেকে আমি জয়েন করতে পারি। তো এরকম মানে এই নর্মালি যেই প্রশ্নগুলো আপনার মনের মধ্যে থাকে সেটা বলে দিই। যদি কোনো প্রশ্ন না থাকে, দেখা গেলেন ফুল ইন্টারভিউ কমপ্লিট, কোনো প্রশ্ন নেই, সে জিজ্ঞাসা করবো না স্যার আমার আপাতত আর কোনো প্রশ্ন নেই, যেগুলো প্রশ্ন আমার মনের মধ্যে ছিল সেগুলো অলরেডি আপনি অ্যান্সার পেয়ে গেছে, আপনি এটা বলে চলে আসতে পারেন। আচ্ছা, এরকম কিছু প্রশ্ন কি আছে যেটা আমার জেনে নেওয়া উচিত? অবশ্যই কিছু প্রশ্ন একেবারে একদম কমন যে কোনো জবের ক্ষেত্রে, সেটা হচ্ছে যখন আপনি কোথাও ইন্টারভিউ দিতে যাবেন অবশ্যই সেই কোম্পানি সম্পর্কে একটু ঘাটাঘাটি করে যাবেন, এবং যেই পজিশনের জন্য যাবেন সেই পজিশনের রেসপন্সিবিলিটিস সম্পর্কে একটু যাচাই বাছাই করবেন বা একটু জানার চেষ্টা করবেন। অনেক সময় সার্কুলারগুলো সব লেখা থাকে, বাট অনেকে আমরা সার্কুলার উল্লেখ নাও থাকতে পারে, বা বিভিন্ন জায়গায় বিভিন্ন সোর্সের মাধ্যমে জানতে পারি যে ওখানে ইন্টারভিউ হবে, আমি সিভি জমা দিই। তো এগুলো একটু জানার চেষ্টা করুন, কারণ বর্তমানে এমন কোনো কোম্পানি নাই যাদের হচ্ছে পেজ নাই, এটা খুবই মুশকিল এরকম পাওয়া, ঠিক আছে। অনেকের বেশিরভাগের পেজ আছে, এবং এস্টাবলিশ কোম্পানি ম্যাক্সিমামের হচ্ছে ওয়েবসাইট আছে। তো গুগলে ওয়েবসাইটে বা পেজ থেকে আপনি তাদের সম্পর্কে টুকটাক জানতে পারবেন, তাদের প্রোডাক্ট কী কী নিয়ে কাজ করে, ঠিক আছে, এইসব নিয়ে আপনি জানতে পারবেন। অনেকে আমরা এটাও ইন্টারভিউ দিতে গেলে বারবার কল দিই যে আপনার লোকেশনটা কথা খুঁজে পাচ্ছি না, কিন্তু সব কোম্পানি দেখবেন লোকেশন কিন্তু তারা ফেসবুক পেজে দিয়ে রাখে, ওয়েবসাইটে দিয়ে রাখে, গুগল ম্যাপে সেট করে রাখে, বাট তারপর আমরা একটু একটু ঘেটে দেখি না যে তার লোকেশনটা কোথায়। তো এগুলো একটু দেখবেন। দেন ওই পজিশনে কাজ কি, অনেক সময় এরকম হয় যে কোম্পানির ওয়েবসাইটের মধ্যে টিম মেম্বারদের ছবি দেওয়া থাকে, এবং কে কি করতেছে কোন পজিশন সেটা দেওয়া থাকে। ওইটা যদি দেখতে পারেন আর সবচেয়ে বেশি ভালো হয়, তাহলে আপনি জানতে পারবেন যে এইচআর ডিপার্টমেন্টে কে আছে, বা আপনি যে ডিপার্টমেন্টে ধরুন আপনি জব করতে যাবেন সেই ডিপার্টমেন্টে কারা কারা আছে সিনিয়র পজিশন, সেটা আপনি দেখতে পারলেন। তো সেটা দেখার পর আপনি চাইলে ওই ব্যক্তির নাম, ধরুন এইচআর এখানে দুইজনের নাম দেওয়া আছে আইসিটি বাংলাতে, বা আমার নামই ধরে নেন আইসিটি বাংলাতে এইচআর হিসেবে আমার আরিফ এম রাজন লেখা আছে ওয়েবসাইটের মধ্যে। তো আপনি তাহলে কী করতে পারেন, এক্ষেত্রে আপনি আমার নামটা ধরে প্রথমত হচ্ছে গুগলে সার্চ দেবেন,
গুগলে সার্চ দিলে অনেক সময় অনেকের নামে বিভিন্ন ইনফরমেশন আসে, পেজ থাকলে পেজ আসে, ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট আসে, ইউটিউব চ্যানেল, ফেসবুক আইডি এগুলো আসতে থাকলে চলে আসে। তো ওখান থেকে যদি পান তাহলে তো ভালো কথা, বা যদি ওখানেও যদি কিছু না পান, সেম নামটা ধরে আপনি হচ্ছে একটু লিঙ্কডইনে গিয়ে সার্চ করেন, ফেসবুকে গিয়ে সার্চ করেন, দেখবেন ওই ব্যক্তির বা ওই যে পেজে যাবেন বা তাদের পেজের গ্রুপের একটু চেক করে তার কমেন্ট আছে কিনা, মেসেজ আছে কিনা, রিয়াক্ট দেওয়া আছে কিনা। এখন হচ্ছে বলতে পারেন যে তার সম্পর্কে ঘাটা করে আপনার কী লাভ, এখানে মূল খেলা। কারণ আপনি যখন বুঝতে পারবেন যে ইনি আপনার ইন্টারভিউ নিলেও নিতে পারে, সম্ভাবনা এক্স্যাক্টলি কেউ তার বলতে পারে না যে কে কার ইন্টারভিউ নিবে, সম্ভাবনা থাকে, তখন আপনি ওই লোকের সাইকোলজিটা একটু হলে বুঝতে পারবেন যার তার টেস্ট কী রকম, তিনি কতটা স্মার্টনেস আছে, তিনি কী নিয়ে কাজ করে। তো বাট আপনি তার থেকে একটা প্রিভিয়াসলি কি আগে থেকে একটা আইডিয়া পেলেন, ঠিক আছে। অনেকটা এরকম হয় এখানে যারা সায়েন্স স্টুডেন্ট আছেন, বিশেষ করে বিভিন্ন ডিপার্টমেন্টে যখন যারা থাকেন, যে বা সায়েন্স বা কমার্স যেই ব্যাকগ্রাউন্ড হোক না কেন, আপনার ইউনিভার্সিটিতে কিন্তু ভাইবা দিতে হয়। তো অনেক সময় অনেকেই টিচাররা কিন্তু বলে দেয় যে এক্সটার্নাল কে থাকবে, ইন্টারনাল কে থাকবে। তো এক্সটার্নাল যিনি থাকেন ওনার মেইন পিওর সাবজেক্ট অনুযায়ী কিন্তু আগে থেকে আমরা প্রিপারেশন নেওয়া শুরু করি, যাতে জানি এক্সটার্নাল তার মেইন সাবজেক্ট ধরেই মানে ইন্টারভিউগুলো নিবে, ও আদার সাবজেক্টে ইন্টারভিউ নেওয়ার সম্ভাবনা কম থাকে। ইভেন ইন্টারনাল যারা থাকে, কোন টিচার বসবে ওই টিচার ফেভারিট হওয়ার চেষ্টা করে, যে স্যার আপনি তো কালকে ইন্টারভিউ বোর্ডে আসতে পারেন, তো কীরকম কী হতে পারে একটু যদি সাজেশন দিতেন, বা ওই স্যারের সম্পর্কে যদি আপনি আগে থেকে, এই স্যার তো এই চ্যাপ্টার বেশি ধরে সবসময়, বা স্যার ফেভারিট চ্যাপ্টার, তার মানে এটা বেশি ধরতে পারে। তো এই দেখেন আপনি কিন্তু যখন আগে থেকে জেনে যাচ্ছেন ভাইবা বোর্ডে, আপনার কিন্তু ভাইবাটা ভালো হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। একইভাবে ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগে কোম্পানি সম্পর্কে, কোম্পানি মানুষদের সম্পর্কে, কোম্পানি কালচার সম্পর্কে, পজিশন সম্পর্কে যখন জেনে যাবেন, আপনার জন্য ইন্টারভিউটা অন্যদের চাইতে অনেকটা বেশি বেটার হবে এবং আপনি বেশি কমফোর্ট ফিল করবেন, নিজেও একটা এক্সট্রা কনফিডেন্স চলে আসবে। মিস কাইফা এখন তো বুঝতে পারছেন? জি জি। আচ্ছা, হ্যাঁ, শুভ কর্মকার জি বলেন। আচ্ছা, উনি হ্যান্ড ডাউন করেছেন। আচ্ছা, আমরা হচ্ছে সিলেবাসটা একটু চলে যাই, আমাদের সিলেবাসে কি কি আছে আমরা একটু দেখি। হ্যালো স্যার, এম আই অডিবল? জি হ্যাঁ। ওকে স্যার, বলছিলাম যে আমার একটা লাস্ট কোশ্চেন যেটা ছিল অ্যাড করার, সেটা হচ্ছে স্যার আপনি যেটা বললেন যে আমাদের একটা লাস্ট কোশ্চেন যেটা করা হয় যে ইন্টারভিউ বোর্ডে মানে আর কিছু জানার আছে কিনা, তো এই ক্ষেত্রে আমি একটু আগে যেটা বললেন যে জয়েনিং ডেট নিয়ে যদি কিছু জিজ্ঞেস করি, স্যার আমি আমার ইন্টারভিউ ধরেন কনফিডেন্টলি সবকিছু ঠিকঠাক দিচ্ছি, বাট আমি অ্যাকচুয়ালি অ্যাওয়ার না যে আমি সিলেক্টেড অর নট। সো এই ক্ষেত্রে জয়েনিং ডেটটা কি জানা, মানে আস্ক করাটাকে কি মানে একুরেট হবে? আমি একটু জাস্ট এটাই আচ্ছা, জানতে চাচ্ছিলাম। ওকে। এখন হচ্ছে বিষয়টা হচ্ছে যে আপনি যদি জিজ্ঞাসা করেন এরকমভাবে যে স্যার, যদি এভাবে বলবেন না direct যে আমি কবে থেকে জয়েন করবো, কারণ আপনি তো নিজে জানেন, আপনি তো নিজে সিলেকশন নিজে করেন নাই, এটা সিলেকশন রিক্রুট হবে। আপনি তাকে এভাবে বলবেন, স্যার যদি জয়েন করতে হয় বা যদি আমার জবটা হওয়ার সুযোগ থাকে বা আমাকে সিলেকশন করেন, সেক্ষেত্রে আমাকে কবে বা কোন সময় জয়েন করা হতে পারে। তো এটা এই কারণে জিজ্ঞাসা করবেন, বিশেষ করে ধরুন নেন তারা বলতেছে আমাদের আর্জেন্ট রিকোয়ারমেন্ট, আগামী এক সপ্তাহের মধ্যে জয়েন করতে হবে, আগামী কালকের মধ্যে জয়েন করতে হবে। আপনি তো কালকে অ্যাভেলেবল নাও থাকতে পারে, আপনার পরীক্ষা থাকতে পারে, অন্য কাজে ব্যস্ত থাকতে পারেন, বা হচ্ছে আপনার রানিং জব করতেছেন, সেখান থেকে আপনাকে জবটা সুইচ করে আসতেও 1 মাস টাইম লাগবে, 15 দিন টাইম লাগবে। তো অবশ্যই আপনি জিজ্ঞাসা করতে পারেন, মানে আপনি যদি জিজ্ঞেস করেন এইভাবে স্মুথলি তাকে জিজ্ঞেস করবেন যে স্যার যদি আমাকে জয়েন করতে হয় বা আমাকে যদি এখানে সিলেকশন করেন আপনারা, সেক্ষেত্রে আমার জয়েনিং ডেটটা কবে হতে পারে। আপনি একটা কনফিউশন নিয়ে প্রশ্নটা করেন, তার মানে আপনি নিজেই কিন্তু নিজের উপর কনফিডেন্সও না, আবার হচ্ছে লোয়ার কনফিডেন্স, মানে আপনি কনফিডেন্স ওভার কনফিডেন্স না, লোয়ার কনফিডেন্স, আপনি একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে আছেন যে আপনি তাকে জিজ্ঞাসা করলেন। ওকে স্যার, আই গট ইট, থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, আমরা সিলেবাসে চলে যাই, যে আমাদের সিলেবাসে হচ্ছে টেলিসেলস সম্পর্কে আমরা জানবো, টেলিসেলস জিনিসটা কী এবং এটা বলতে অ্যাকচুয়ালি কী বোঝায়, টেলিসেলসের কাজগুলো কী একজন টেলিসেলসম্যানের, এবং এটার কী কী রেসপন্সিবিলিটিস আছে, এবং যারা টেলিসেলস করে তার মানে তার প্রোডাক্ট সেল করে, তো প্রোডাক্টের উপর কীভাবে নলেজ নেওয়া যেতে পারে, এটার উপর কীভাবে মার্কেট আন্ডারস্ট্যান্ডিং বা মার্কেট রিসার্চ করা যেতে পারে, এগুলো আমরা জানবো। এবং যে কোনো একটা প্রোডাক্ট সেল করার জন্য অবশ্যই সেই প্রোডাক্টের কিছু স্পেশাল ফিচার আমাকে আগে থেকে করে রাখতে হবে, এবং যে প্রোডাক্ট নিয়ে আমি কাজ করি না কেন বা যাই আমি সেল করি না কেন, আমার নিজের জন্য একটা স্পিচ বা একটা স্ক্রিপ্ট লাগবে, যেটাকে আমি পিচ দিয়ে কাস্টমারদেরকে কনভিন্স করব।
এবং আমাকে নিজেকে সবসময় নতুন নতুন সেলস টেকনিক জেনারেট করতে হবে, যার মাধ্যমে আমি প্রতিনিয়ত যে কোনো প্রোডাক্ট সহজে সেল করতে পারি। এবং হচ্ছে ক্রস সেলিং, আপ সেলিং, এগুলো আমরা জানবো। আচ্ছা, তো শুরুতে যদি বলি যে টেলিসেলস জিনিসটা কি, এটা যদি একবার সংক্ষিপ্ত পরিচয় বলি। আপনারা এর আগে আমাদের লাস্ট 3টা ক্লাসে কল সেন্টার সম্পর্কে জানছেন। তো কল সেন্টার, টেলিসেলস দুইটার মানে এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কী, তো কল সেন্টার সম্পর্কে অনেকে মোটামুটি জানছেন বা ভালো একটা আইডিয়া পেয়েছেন। এবং যদি এই সেক্টরটা নিয়ে বলি, এই সেক্টরটার ক্যারিয়ার নিয়ে আমি বলবো। আচ্ছা, কল সেন্টার ক্যারিয়ার নিয়ে কি আমাদের এর আগে আলতামাস স্যার কি শেয়ার করছে আপনাদের সাথে, যে কোন কোন জায়গায় চাকরি পাওয়া যেতে পারে, হাইয়েস্ট স্যালারি কীরকম হতে পারে? আচ্ছা, তার মানে এগুলো নিয়ে আলোচনা করেনি, এগুলো হচ্ছে আমাদের লাস্টের ক্লাস আমরা বলবো। তো আগে হ্যাঁ, টেলিসেলস লাস্ট ক্লাসগুলোতে এগুলো নিয়ে হালকা পাতলা আলোচনা আসলে হয়েছিল। যেমন হচ্ছে যে উনি বলতেছিল যে বেতনের স্যালারির যে রেঞ্জটা হয় সেটা সাধারণত 15 থেকে 25,000-এর মধ্যে হতে পারে। তো সেখানে একই পজিশনের জন্য কিভাবে কারো কারো বেতন 15,000 হয়, আবার কারো কারো বেতন 25,000 প্লাসও হয়ে যায়, সেটা নিয়ে উনি ডিসকাস করছিল। আর হচ্ছে যে এটাও বলছিল যে কিভাবে কাস্টমার সার্ভিসের এখান থেকে আমরা অন্যান্য সেক্টরে যাইতে পারি, মানে আম, আমাদের পারফরমেন্সের মাধ্যমে কিভাবে আরো উপরের লেভেলে যাইতে পারি, এগুলো নিয়ে উনি হালকা পাতলা আলোচনা করছিল। আচ্ছা, ওকে। কিন্তু কিন্তু স্যার ওই যে কোন কোন কোম্পানি কিভাবে কোম্পানিগুলো সার্চ বা কোম্পানি স্পেসিফিক নাম ঠাম এসব বলে না, শুধু জাস্ট কিছু ধারণা দিয়েছিল স্যার। হুম, আচ্ছা, ওইগুলো হচ্ছে নেক্সট ক্লাসে, ওগুলো আমাদের লাস্টের ক্লাসে ক্যারিয়ার কাউন্সিলিং এর দিনে আমরা করি আর কি, ঠিক আছে। আর জব সার্চিং এর বিষয়টা হচ্ছে আমাদের বিডি জবস থেকে যখন ক্লাস হবে তখন তারা এগুলো দেখাই দিবে কীভাবে জব সার্চ করতে হয়। আচ্ছা, টেলিসেলস শব্দটা যদি আমি দেখি, এখানে আমরা মানে দুইটা শব্দ আমরা খুব পরিচিত, একটা হচ্ছে টেলিফোন আর একটা হচ্ছে সেলস। তো টেলিফোন শব্দটা যখনই আসে তখন আমরা বুঝতে পারি যে এখানে ফোন কলে কথা বলা, যেটা হচ্ছে কল সেন্টার একটা কাজ। অর্থাৎ আপনি কলের মাধ্যমে কোনো প্রোডাক্ট সেল করবেন, সেটাকে এক কথা হচ্ছে টেলিসেলস বলা হয়। এবং আসে যে সেলসটাও কিন্তু অ্যাকচুয়ালি কয়েক ভাগে হয়ে থাকে। সেলস কিন্তু সাধারণত দুই রকমের হয়, একটা হচ্ছে রিটেল সেল আর একটা হচ্ছে টেলিসেলস। রিটেল সেলস হচ্ছে যে কোনো সেল যখন সরাসরি কাস্টমারের সাথে ফেস টু ফেস কথা বলে আপনি তাকে প্রোডাক্টটা সরাসরি দেখিয়ে সেল করতেন, সেটা রিটেল সেলস। আমরা যত জায়গায় দোকান থেকে শুরু করে শপিং মল, মার্কেট বা যত জায়গায় আমরা দেখি সবগুলো হচ্ছে রিটেল সেল, মাধ্যমে মানুষ কাস্টমারকে সেল করে। এবং হচ্ছে যারা ফোন কলে বিভিন্ন প্রোডাক্ট সেল করে, দেখবেন যে অনেক সময় ফোন কল দেয়, চাল ডাল থেকে ফোন দেয় কোনো একটা প্রোডাক্ট সেল করার জন্য, বিভিন্ন কোম্পানি থেকে ফোন দেয়। ইভেন আমাদের আইসিটি বাংলা থেকেও কিন্তু আপনাদেরকে ফোন কল করা হয়েছিল, ফোন করে বলা হয়েছিল যে আইসিটি বাংলার এই কোর্সটা স্যার করলে এই জিনিসগুলো জানতে পারবেন, এই সুযোগ সুবিধা আছে। তা আপনাকে কনভিন্স করে তার চেষ্টা করেছে এবং একটা সময় আপনি কনভিন্স হয়েছেন দেখিয়ে কিন্তু ইনরোল করেছেন। তার মানে আইসিটি বাংলা থেকে যারা আপনাদেরকে কল দিচ্ছে তারা অ্যাকচুয়ালি যে কাজটা করছে সেই ডিপার্টমেন্টের নাম হচ্ছে বা সেইটা কাজ হচ্ছে টেলিসেলস। এবং এই টেলিসেলসটা এক একটা কোম্পানি তাদের ডিপার্টমেন্টকে এক এক রকম নাম দেয়। কোনো কোম্পানি এটাকে কল সেন্টার বলে, কোনো কোম্পানি এটাকে টেলিসেলস ডিপার্টমেন্ট বলে, কোনো কোম্পানি এটাকে কমিউনিকেশন ডিপার্টমেন্ট বলে, কোনো কোম্পানি আবার কাউন্সিলিং ডিপার্টমেন্ট বলে, আর অনেকে অ্যাডভাইজার ডিপার্টমেন্ট বলে। এখন যেটাই হোক না কেন ঘুরে ফিরে এই ডিপার্টমেন্টের সবসময় যে কোনো কোম্পানি সেলস অ্যান্ড মার্কেটিং ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে, কারণ এখন সেলস জেনারেট করতেছে। সেলস সে রিটেল হতে পারে, টেলিসেলস অনেক, তার মানে এটা হচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিং ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে যায়। তো আমরা টেলিসেলসটা মোটামুটি জানলাম, রিটেল সেলস জানলাম। তো এই যে টেলিসেলস যেটা নিয়ে আমরা মূলত কাজ করব এখন, যেখানে আপনি চাকরি করতে যান না কেন আপনাকেও তার মানে সেলস সম্পর্কে আইডিয়া থাকতে হবে। আর অনেকের হচ্ছে দেখা গেছে যে আমি এরকম পেয়েছি যে তার রিটেল সেলসের এক্সপিরিয়েন্স খুব ভালো, সে খুব ভালো সেল করতে পারে। ধরেন যে আড়ংয়ে আপনি একটা কোনো কিছু কিনতে গেলেন, তো আপনার বা কোনো একজন বিশেষ করে দেখলেন যে সেলস টিমকে আপনি বললেন যে আমি এটা কিনতে যাচ্ছি, আমাকে কিছু শাড়ি দেখান বা কিছু শার্ট দেখান। সে দেখবেন আপনাকে একটা শার্ট দেখাবে, তারপর বলে স্যার শার্টের সাথে এই ঘড়িটা যায় আপনার,
এটা আপনি পড়লে ভালো লাগবে, বা আপনাকে বললো যে ম্যাডাম শাড়ির সাথে আমাদের এইখানে একটা প্যাকেজের সেট আছে, আপনি দেখেন ম্যাডাম আমি আশা করি যে আপনার এই শাড়ির সাথে এই সেটটা খুবই দারুণ মানাবে, আপনি এটা একবার একটু ট্রায়াল দিয়ে দেখেন বা এটা কেমন লাগবে আপনি একটু চেক করে দেখেন ম্যাডাম, আপনাকে কিনতে হবে না। আপনাকে সে বিভিন্নভাবে কনভিন্স করার চেষ্টা করে, কনভিন্স করে একটা সময় বলে যে ম্যাডাম এটা আপনার জন্যই, এটা আপনি খুব সুন্দর বানাবে, আপনি ছবি তুলে একটা পোস্ট করে দেখেন যে সবাই কোনটা কিনতে বলে, তার কিন্তু কনভিন্স করার চেষ্টা হয়, এক একজন একটা টেকনিক খাটাচ্ছে। এবং আপনি কিনতে গেলেন একটা শাড়ি, সেখান থেকে শাড়ির সাথে রিলেট করে আরও আদার্স প্রোডাক্ট দেখেন আপনাকে কিন্তু সেল করা দিচ্ছে। তো এই জিনিসটাকে অ্যাকচুয়ালি কী বলে এটা আমরা জানবো এখন লাস্টের দিকে। তো এই যে সেলস টেকনিকগুলো ইউজ করতে হবে সেটা আমরা লাস্টের দিকে কিছু আইডিয়া দিব কীভাবে সেলস টেকনিকগুলো ইউজ করা যেতে পারে। তার মানে আমরা টেলসেলস সম্পর্কে কিন্তু মোটামুটি একটা ধারণা পেলাম। এখন এইটা চাকরি ক্ষেত্রটা কীরকম বা এটা ক্যারিয়ারটা কীরকম যদি সংক্ষিপ্ত আকার বলি, যে বর্তমানে আপনি বাংলাদেশে যে কোম্পানিতে যান না কেন প্রত্যেকটা কোম্পানিতেই মূল বা যে কোনো কোম্পানি আপনি মালিককে যদি জিজ্ঞাসা করেন, ওনারকে জিজ্ঞাসা করেন তার ফেভারিট ডিপার্টমেন্ট কোনটা, এক কথায় সব কোম্পানির মালিক বা ওনারই বলে দিবে সেলস ডিপার্টমেন্ট। কারণ এই সেলস ডিপার্টমেন্টের উপর নির্ভর করেই পুরো কোম্পানি চলতেছে। সেলস ডিপার্টমেন্ট আজকে সেলস জেনারেট করে টাকা এনে দেয় দেখে তো কোম্পানি চলতে পারে, কিন্তু সেলস ডিপার্টমেন্টকে সেলস করার জন্য হেল্প করে আরও আদার্স অনেকগুলো ডিপার্টমেন্ট, তো তারা হেল্প করে এবং এই হেল্পের কারণেই কিন্তু সেলস ডিপার্টমেন্ট ভালো একটা সেলস জেনারেট করে ইনকাম করে টাকা এনে দিতে পারে। তো প্রত্যেকটা কোম্পানিরই দেখা যায় বর্তমানে যে সেলস ডিপার্টমেন্ট থাকে, টেলিসেলস ডিপার্টমেন্ট থাকে এবং অথবা হচ্ছে কল সেন্টার ডিপার্টমেন্ট থাকে। তো কল সেন্টার ডিপার্টমেন্টে আর টেলিসেলসের দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। যদি পার্থক্য বলি, যে কল সেন্টার সাধারণত বা কল সেন্টারকে আমরা দুই রকম বলে থাকি, একটা হচ্ছে সার্ভিস বা ইস্যু রিলেটেড কলস, আরেকটা হচ্ছে সেলস রিলেটেড কল। সার্ভিস বা ইস্যু রিলেটেড কল কি, যে দেখবেন অনেক কোম্পানি যে সরকারি যে নাম্বারগুলো থাকে 999 বা 333, এই যে মানে আপনি কল দিয়ে তার কাছে সার্ভিস নিতে যাচ্ছেন, বা হচ্ছে যে আপনি যে কোনো জায়গা হচ্ছে কোনো একটা কোম্পানিতে দেখবেন যে বলে যে এই যে বিকাশ, নগদ, এরা কি আপনার কোনো সমস্যা হচ্ছে ব্যাংকের নাম্বারে কল দেন যে নাম্বার সেট আপ করে দেওয়ার জন্য, কোড সেট আপ করে দেওয়ার জন্য। তো এই যে বিষয়গুলো এগুলো কিন্তু সার্ভিস বা ইস্যু রিলেটেড, এবং হচ্ছে সিম কোম্পানিতে আমরা কল দিই, এগুলো সার্ভিস বা ইস্যু রিলেটেড কল হয়। আরেকটা হচ্ছে যে প্রোডাক্ট সেল করার জন্য কল দিতে হয়, যেটাকে আমরা টেলিসেলস বলি। তো কল সেন্টার রিলেটেড আইডিয়া, কাস্টমারদের সাথে কীভাবে কথা বলতে হয়, কীভাবে কনভিন্স করা যেতে হয়, কীভাবে মাথা আরও একটু ঠান্ডা রাখা যেতে পারে, নিজেকে ব্রেনটা কীভাবে শার্প রাখা যেতে পারে, এগুলো কিন্তু আমরা কল সেন্টারে শুরুর দিকে প্রথম 3টা ক্লাসে অনেক কিছু জানতে পেরেছে। তো টেলিসেলসে আমাদের কিছু আইডিয়া লাগবে যে কীভাবে সেল করা যেতে পারে। তার মানে আমরা টেলিসেলস সম্পর্কে জানতে পারলাম, টেলিসেলসের কাজটাকে সেটাও জানতে হবে যে এক কথা প্রোডাক্ট সেল করা, আপনি যেইটা কাজ করতেন বা যে কোম্পানিতে আছে সেই কোম্পানির প্রোডাক্টটা সেল করতে হবে, সার্ভিস সেল করতে হবে। একদম ইজিভাবে উদাহরণ দিই যে আইসিটি বাংলা দিয়ে, যে আইসিটি বাংলা একটা এডটেক কোম্পানি। তো আমরা এই এডটেক কোম্পানি আমাদের মূলত কাজ হচ্ছে বা আমাদের সার্ভিস কি, আমরা হচ্ছে মানুষের নলেজ শেয়ার করি এবং স্কিল ডেভেলপমেন্ট করি। আমাদের কাজ হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট করা, এমপ্লয়মেন্ট দূর করা, এগুলো আমাদের কাজ। এই কাজগুলো করার জন্য আমরা কী করি, বিভিন্ন ধরনের সার্ভিস দেই। সেই সার্ভিসগুলোর মধ্যে আমাদের কিছু প্রোডাক্ট আছে। কি কি প্রোডাক্ট? আমাদের এক কথা আমাদের প্রোডাক্ট হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের অনলাইন লাইভ কোর্স, স্কিল ডেভেলপমেন্ট লাইভ কোর্স। এই কোর্সগুলোর মধ্যে একটা কোর্স হচ্ছে কল সেন্টার বুট ক্যাম্প কোর্স। এরকম আমাদের আরও বেশ কয়েকটা কোর্স আছে, ডিজিটাল মার্কেটিং কোর্স আছে, তারপর হচ্ছে আমাদের ভিডিও এডিটিং কোর্স আছে। তো এরকম আমাদের এক্সেল কোর্স আছে, বেসিক কম্পিউটার্স কোর্স আছে, ফাইবার ফ্রিল্যান্সিং কোর্স আছে। তো আমাদের এরকম বিভিন্ন কোর্স আছে। এই কোর্সগুলো এক একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটাই হচ্ছে আমার কাস্টমার কাছে সেল করতে হবে। তো তার মানে আমি আমার প্রোডাক্টটা সম্পর্কে জানতে পারলাম, প্রোডাক্টটা কী করতে হবে, সেল করতে হবে, এটাও আমি জানতে পারলাম। তো এখন আমাকে তো কাস্টমার যখন জিজ্ঞাসা করবে যে আপনার কী কী প্রোডাক্ট আছে, আপনি নাম বলতে বললেন, যে তখন তিনি বললেন যে আপনার কল সেন্টার কোর্সে অ্যাকচুয়ালি কী কী ফিচার আছে আমাকে বলেন, কল সেন্টার কোর্স করে কেন করব, এই কোর্স করে আমি কি পেতে পারি,
এগুলো উনি জিজ্ঞাসা করবে, তখন আপনি কি বলবেন? তার মানে কি, তখন আপনাকে জানতে হবে যে কল সেন্টার কোর্সটা কি, এই কল সেন্টার বলতে কি বোঝায়, এই কোর্স করলে কি হতে পারে, এই কোর্সে অ্যাকচুয়ালি আইসিটি বাংলা কি কি জিনিস দিবে, আইসিটি বাংলা কয়টা ক্লাস আছে, কতক্ষণ টাইম হয়, কে ক্লাসটা নিবে, এইটা যেসব ডিটেলসগুলো ক্লাসে, এইটা কোথায় সাজানো আছে, কবে থেকে শুরু হবে, এবং তারা এই কোর্সটা কেন করবে, এই সব কিছু আইডেন্টিফাই করতে হবে। তার মানে এরপর আমাকে কি করতে হবে, যখন আমি প্রোডাক্টটা সম্পর্কে জানতে পারবো, আমার প্রোডাক্টের নলেজ রেডি করতে হবে। তো প্রোডাক্টের নলেজ রেডি করার জন্য আমি আগে দেখব প্রথমত এই প্রোডাক্টের ডিজাইনার কে আছে কোম্পানিতে, বা প্রোডাক্টের সম্পর্কে প্রোডাক্ট রিলেটেড, বা আমার এই কোম্পানি আমার সিনিয়র ম্যানেজার কে আছে তার কাছে আমি জিজ্ঞাসা করছি আমাকে প্রোডাক্টটা সম্পর্কে নলেজ দেন, প্রোডাক্টটা আইডিয়া দেন। তিনি তখন বলবেন যে দেখো কল সেন্টার কোর্সে আমাদের টোটাল হচ্ছে 5টা ক্লাস, প্রতিটা ক্লাস 1.5 ঘন্টা করে, প্রথম 3টা ক্লাস আবু আলতামান স্যার নেবেন, লাস্টে 2টা ক্লাস হচ্ছে আরিফ এম রাজন স্যার নেবেন। প্রথম 3টা ক্লাসে এই কোর্সগুলো টপিকগুলো শেখানো হবে, পরের 2টা ক্লাসে এগুলো শেখানো হবে। তার মানে কি পুরো কোর্স সম্পর্কে জানতে পারলেন, পুরো কোর্সে কী শেখানো হবে না হবে সেটা জানলেন, কত তারিখে শুরু হবে এটা আমি জানতে পারলাম। এরপর কী কাজ, এই কোর্সটা কেন করব এবং এই কোর্সটা কাদের জন্য, এই কোর্স করলে আমার কি লাভ হবে, এই কোর্স করার পরে স্টেপটা কি, এই প্রশ্নগুলো আমাকে আইডেন্টিফাই করে সাজাতে হবে। দেন আমি ম্যানেজারকে বা সিনিয়রকে জিজ্ঞাসা করব যে আমার যারা কাস্টমার তারা এই কোর্সটা কেন করবে, আমার যারা কাস্টমার তারা কারা, কাস্টমার তো বিভিন্ন ধরনের হয়, আমার যেমন আমাদের আইসিটি বাংলা এই কল সেন্টার কোর্সে কাস্টমার তো কোনো স্কুলের বাচ্চা না, কাস্টমার তো কোনো 50 এজ বা তার এজ রিলেটেড যারা তারা না, তাহলে আমার কাস্টমার কারা এটা আমাকে জানতে হবে। আমি ধরুন তার মানে কি আমার কাস্টমার হচ্ছে যাদের চাকরির নিড আছে, যারা স্টুডেন্ট পার্ট টাইম চাকরি করতে চায়, ফুল টাইম চাকরি করতে চায়, যারা বর্তমান চাকরি করতেছে বেটার নিজেকে একটু ডেভেলপ করতে চায়। যেমন এখানে আপনারা অনেকেই হচ্ছে আমাকে বলছেন আপনাদের পরিচয় পর্বে যে তারা সেলস ডিপার্টমেন্টের নাম বলছেন যে আমি চাকরি করি সেলস এক্সিকিউটিভ বা সেলসে। এই যে দেখেন বিশেষ করে যারা সেলসের চাকরি করে আমি সবসময় বলি যে টেলিসেলসে কোর্সে তাদের অবশ্যই পার্টিসিপেট করা প্রয়োজন, কারণ কি সে কিন্তু তার সেলসের যে নলেজটা আছে সেই নলেজটা আরেকটু বেটার ইমপ্রুভ করতে পারে, হয়তো এখান থেকে কোনো একটা নতুন কিছু শিখতে পারে যেটা তার কাজে লাগতে পারে তার প্রোডাক্ট সেল করার ক্ষেত্রে, অথবা সে তার ভুলগুলো আইডেন্টিফাই করতে পারে এখানে যে কেন তার প্রোডাক্টটা সেল হচ্ছে না। এরকমভাবে সে কিন্তু নিজেকে ইনভেস্টমেন্ট করে একটা বেটার এমপ্লয়ি হিসেবে তৈরি করতে পারে। তো তার মানে আমাকে প্রোডাক্টের এটা কাদের জন্য সেটা আমাকে জানতে হবে, সেটা আমি যখন জানার আইডেন্টিফাই করলাম যে এই প্রোডাক্টটা কাদের জন্য আমি এটা বুঝতে পারলাম। ইভেন আমি আরেকটা বিষয় আপনাদের শেয়ার করি, এখানে যারা রানিং স্টুডেন্ট আছেন বিশেষ করে বিবিএর স্টুডেন্ট যারা থাকেন বা যাদের প্ল্যানিং আপনাদের যাদের প্ল্যানিং থাকে যে আমি ভবিষ্যতে ব্যাংকে চাকরি করব, মার্কেটিং রিলেটেড সেক্টরে চাকরি করব, সেলস রিলেটেড সেক্টরে চাকরি করব, বিজনেস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করব, বা এই রকম অর্থাৎ বিবিএ সকল স্টুডেন্টদের জন্য আমি সবসময় বলি যে কল সেন্টারে চাকরি করা তার জন্য ফরজ। কেন বললাম তার জন্য ফরজ, কারণ হচ্ছে কিভাবে সে যখন কোনো একটা বড় কোম্পানিতে চাকরি করবে সেই কোম্পানির প্রোডাক্ট কীভাবে সেল করতে হয়, কোম্পানি ক্লায়েন্টদের সাথে কীভাবে সুসম্পর্ক করতে হয়, কীভাবে কাজ করতে হয়, এগুলো তো তার আগের থেকে নলেজ নেই। তো এই নলেজগুলো কিন্তু সে কল সেন্টারের জব থেকে বা টেলিসেলস থেকে সে গ্যাদার করতে পারবে। কীভাবে গ্যাদার করতে হবে সেটা আমরা একটু পরে ডিটেলসটা জানবো। তো আচ্ছা সেটা এখনই বলে দিই, মার্কেট রিসার্চটা একটু পরে বলি। তাহলে ধরেন আপনি যখন অনলাইনে ওভার দ্য ফোন কলে কথা বলবেন কাস্টমারকে কনভিন্স করার চেষ্টা করতে, তার মানে কি আপনার কনভেনিয়েন্স পাওয়ারটা তৈরি হচ্ছে। একটা কাস্টমার সাথে যখন কথা বলেন, কথা বলে তখন যদি তার সাথে প্রোডাক্টটা সেল করেন তার সাথে আপনার একটা সম্পর্ক ক্রিয়েট হয়, কাস্টমার সাথে এই ধরনের সম্পর্ক বলে আমরা সিআরএম অর্থাৎ কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, এই স্কিলটা ক্রিয়েট হচ্ছে। দেন হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে এরকম হয়, বিশেষ করে দেখবেন যে আমরা মোবাইলে টাকা কেটে নিলে সিম কোম্পানির ফোন দিয়ে গালিগালাজ করি, বকাঝকা করি, ওই অপোজিট মানুষটা কিন্তু সাইলেন্টলি শুনতেছে, সে কিন্তু আমাকে রিপ্লাই ব্যাক করতেছে না, আমাকে গালি ব্যাক করতেছে না। এখন যিনি অ্যাকচুয়ালি গালি শুনতেছে বা যিনি অ্যাকচুয়ালি সেলসের ওখানে অপোজিটে কল সেন্টার কথা বলতেছে তার তো নিজের কোম্পানি না,
সে তো তার এটা তো তার ফল্ট না, এটা তো ফল্ট কার? কোম্পানির ফল্ট, টাকা কেটে নিয়েছে অটোমেটিক, আপনাকে না জানে হিডেন চার্জ করছে। তো এই যে বাট ব্লেমটা অ্যাকচুয়ালি কে শুনতে আছে? ওই কোম্পানির হয়ে ওই কল সেন্টার এক্সিকিউটিভ ব্লেমিংগুলো শুনতে আছে। তার মানে কি আপনি গালি তাকিয়ে দিচ্ছেন। তো এই যে এই ধরনের সমস্যাগুলো তারা কীভাবে খুব সুন্দরলি সাইলেন্টলি হ্যান্ডেল করতেছে, কীভাবে তার শিখছে, তার মানে এই অবস্থানকে তখন তাকে কোল্ড কলিং বলা হয়। যে সব কিছু যত কিছু হয়ে যাক না, সে মাথা ঠান্ডা রেখে তারপর কথা কন্টিনিউ করে যাচ্ছে যে স্যার আপনার এই সার্ভিসটা লাগবে কিনা, স্যার আমি আপনার সার্ভিসটা দেখি স্যার, বন্ধ করার চেষ্টা করে দিচ্ছি, স্যার এটা তো আপনার ওই দিক থেকে বন্ধ করতে হবে, এই সমস্যাটা আছে স্যার আমি এখন ঠিক করে দিচ্ছি, আপনার টাকা আর কাটবে না। এই যে বিভিন্নভাবে সে বলে নিজেকে মাথা ঠান্ডা রেখে তাকে কিন্তু সার্ভিসটা দিয়েই যাচ্ছে। তার মানে কি এখান থেকে আপনি কোল্ড কলিংটাও শেখার একটা অপরচুনিটি পাচ্ছেন। এবং যখন কোনো কাস্টমার সাথে আপনি করবেন, কথা বলবেন বা তাকে ম্যানেজ করবেন, তার মানে আপনি পিপল ম্যানেজমেন্ট বা হচ্ছে কাস্টমার ম্যানেজমেন্ট এটাও শিখে ফেলতেছেন। এবং সেলস করার জন্য বিভিন্ন উপায়, বিভিন্নভাবে কথা বলতেছেন। তো এগুলো আপনি টেকনিক বা ট্রিক্সগুলো শিখতে, অর্থাৎ সেলস টেকনিকও কিন্তু আপনি শিখে যাচ্ছেন। এবং যে প্রোডাক্ট নিয়ে আপনি সেল করেন না কেন, প্রোডাক্ট নিয়ে আপনার নলেজ থাকতে হচ্ছে, প্রোডাক্টটা নিয়ে আপনি ঘাটাঘাটি করতেছে, কীভাবে সেল করা যেতে, প্রোডাক্টটা কী কী সুযোগ সুবিধা আছে, কী হতে পারে না হতে পারে। তার মানে কি আপনি প্রোডাক্ট নলেজ, মার্কেট আন্ডারস্ট্যান্ডিং, প্রোডাক্ট রিসার্চ, R&D যেটাকে আমরা সংক্ষিপ্ত বলি, এইগুলো নিয়েও জানতেছে। এই যে যতগুলো স্কিলের কথা বললাম, এই স্কিলগুলো প্রাইভেট সেক্টরে গেলে আপনার এই স্কিলগুলো অ্যাকচুয়ালি রিক্রুটাররা চায়। এই স্কিলগুলোই আপনি হচ্ছে কোম্পানির কাজে ইউজ করতে পারবেন, যেখান থেকে কোম্পানিকে বেটার একটা আউটপুট এনে দিতে পারবেন। তো দেখেন একটা সামান্য জব করে কত কিছু করা যেতে পারে, কতগুলো স্কিল ডেভেলপমেন্ট করা যেতে পারতেছে। তো এই জন্য সবসময় বলি বিবিএ স্টুডেন্টদের যেহেতু তারা কর্পোরেট সেক্টরে যায় এবং সেলস মার্কেটিং সেক্টরগুলোতে যায়, তাদের জন্য কল সেন্টার কোর্স বা কল সেন্টার চাকরি বা টেলিসেলস চাকরি এক কথায় ফরজ। অ্যাটলিস্ট তাকে 6 মাস 3 মাসের জন্য এই সেক্টরে চাকরি করা উচিত। তাহলে সে অনেক কিছু জানতে পারবে এই 3 মাস 6 মাসে, প্র্যাকটিক্যালি জানতে পারবে। দেখবেন অনেক সময় এরকম হয় যে যিনি সেল করে তিনি জানে এই প্রোডাক্টটা ভালো না, আমি জানি এই সাবানটা ভালো না, এই সাবানটা দিলে কেউ সুন্দর হবে না বা এই ক্রিমটা মাখলে কেউ ফর্সা হবে না, কিন্তু আমি ফোন করলে আমি ঠিকই বলে যাচ্ছি এই সাবানটা আপনি স্যার নিলে এই সুযোগ সুবিধাগুলো হবে, এই সাবানটা মাখলে স্যার আপনার ফর্সা হয়ে যাবে, স্যার আপনার জীবাণু হবে না, এইটা হবে, ওই সুযোগ সুবিধা হবে। আপনি দেখেন আপনি জানেন, কিন্তু তারপর আপনি কোম্পানির হয়ে ভালো করার জন্য, সেলস করার জন্য কিছু টেকনিক খাটাচ্ছেন। আপনি যে সম্পূর্ণ মিথ্যা বলছেন না, আপনি কিছু টেকনিক খাটিয়ে সেইটাকে সেল করার চেষ্টা করতেছেন। দেখবেন যে ওই যে সিম কোম্পানির যিনি গালি শুনতেছে কল সেন্টার এক্সিকিউটিভ, তিনি কিন্তু নিজে ফল্ট না, প্রথমত তার এটা কোম্পানির ফল্ট, দ্বিতীয়ত হচ্ছে তিনি কিন্তু এখানে গালি শুনতে দরকার ছিল না, তারপর তিনি গালি শুনতেছে। তো এই যে কেন বলতেছি, তারপর কিন্তু তিনি স্মুথলি আপনাকে সার্ভিস দেওয়ার চেষ্টা করে এবং বলতে স্যার আমাদের এই প্যাকেজটা আছে, আপনি প্যাকেজটা নিয়ে দেখেন, আপনার টাকাটা আপনার সুযোগ সুবিধা হবে, আপনার তো টাকা এক্সট্রা কাটে, আপনি এই মিনিটে প্যাকেজটা নেন, আপনি কিন্তু আর টাকাটা এক্সট্রা কাটবে না। তার মানে তিনি আপনাকে ফোন কলে বুঝিয়ে আরেকটা প্রোডাক্ট সেল করার চেষ্টা করতেছে এবং বলে যে আচ্ছা ঠিক আছে তাহলে ওইটা আমার, ওই সার্ভিসটা আমার, ওই প্রোডাক্টটা দেন, ওই প্যাকেজটা দেন সিম কলে। তখন আমরা বলি না, তার মানে কি একটা কথার মাধ্যমে কনভিন্স করে কিন্তু আপনাকে একটা প্রোডাক্ট সে ধরিয়ে দিয়েছে। তো এই যে স্কিলগুলো, এগুলো আপনি অ্যাকচুয়ালি জব সেক্টরে যখন কল সেন্টার কোর্স করে বা যে কোনো কোর্স করেন না কেন, বা এই সেক্টরগুলো যখন জব করে, তখন কিন্তু এইগুলো নলেজগুলো নেওয়ার একটা সুযোগ পাচ্ছেন। এরপর আসি আমাদের প্রোডাক্ট নলেজ এবং মার্কেট আন্ডারস্ট্যান্ডিং নিয়ে একটু কথা বলি। যে ধরুন যে আমাদের আইসিটি বাংলায় আমাদের প্রোডাক্ট যেহেতু একটা কোর্স, অনলাইন কোর্স, এবং এই কোর্সগুলো সেল করা, যে কোনো প্রোডাক্টটা সেল করা যেটা একটু বেশি কঠিন। কেন বললাম, দেখেন আপনি যদি একটা ড্রেস পছন্দ করেন, ফেসবুক পেজে থেকে আপনার মনে হলো যে ড্রেসটা পছন্দ হলো, ভালো লাগলো, আপনি কমেন্ট করলেন আমি কিনতে চাই, কমেন্টে একজন রিপ্লাই দিল স্যার এত টাকা, আপনি পাঠিয়ে দেন বিকাশে, আপনি তাকে পাঠিয়ে দিলেন। কারণ কি আপনার ছবি দেখছেন যে ড্রেসটা পরলে আপনি মনে মনে ভাবছেন যে ড্রেসটা পরলে আপনার কাছে ভালো লাগবে এবং দেখতে সুন্দর লাগবে, সুদর্শন লাগবে, সুন্দরী লাগবে, তো এই জন্য আপনি কিন্তু কিনছেন। আপনি কিন্তু মনে মনে এই জিনিসটাকে কি করছেন, ইমাজিন করে নিছেন। আপনি কিন্তু প্রোডাক্টটা হাতে ধরেন নাই, ইমাজিন করে নিয়েছেন। ইমাজিনটা কেন করছেন, কারণ আপনি প্রোডাক্টটা চোখ দিয়ে দেখার সুযোগ পাইছেন, এই জন্য আপনি ইমাজিন করছেন। এবং আপনি এইটা একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে প্রোডাক্টটা আপনার
প্রয়োজন, আপনার একটা ড্রেস প্রয়োজন, ড্রেস পরলে কি আপনার গায়ে তো লাগবে তাই না, আপনিই তো দেখতে ভালো লাগবে, আপনি তো প্রয়োজন আপনার বডির জন্য বা আপনার নিজের জন্য, বা কোনো একটা ধরুন নেন আপনি একটা আলমারি দেখলেন, আলমারি প্রয়োজন, একটা মোবাইল দেখলেন, মোবাইল প্রয়োজন, আপনার জন্য প্রয়োজন দেখে তো আপনি চেক করতেছেন, কিনতেছেন, তার মানে আপনি জানেন এটা আপনার প্রয়োজন। দ্বিতীয়ত হচ্ছে এটা আপনি ইমাজিন করতে পারতেছেন। এই ধরনের প্রোডাক্টগুলো সেল করা যে কোনো টেলিসেলসের এক্সিকিউটিভের জন্য ইজি, ঠিক আছে, ভালো মন্দ খারাপ সবই এখানে বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে, করা যাচ্ছে। কিন্তু যেই প্রোডাক্টটা ইউজেবল প্রোডাক্ট না, যেই প্রোডাক্টটা ভিজেবল প্রোডাক্ট না, সেই প্রোডাক্টটা সেল করা সো মাচ টাফ। কীরকম ধরুন আমাদের এই টেলসেলস কোর্সটা, এটা তো আপনি দেখতে পাচ্ছেন না তাই না, এটা তো আর দেখার জিনিস না যে দেখতে পারবো, এটা তো খাওয়ার জিনিস না যে খাইতে পারবো, এটা তো পড়ার জিনিস না যে পড়তে পারবো, তার মানে কি এটা ইউজেবল কোনো প্রোডাক্ট না, এটা ভিজিবল কোনো প্রোডাক্ট না। এটা কি প্রোডাক্ট? এটা একটা নলেজেবল প্রোডাক্ট। এখন নলেজ তো মানুষের ব্রেনের ভিতর থাকে, এটা তো দেখা যায় না। অনেকে এই জন্য কিন্তু আমরা সাধারণত কোনো জায়গায় কোর্স করতে চাই না, যে এটা তো দেখা যায় না, এই কোর্সটা করলে কি হবে, এটা করলে আমি কী পাবো। তো এই যে দেখা যাচ্ছে না, করা শোয়া যাচ্ছে না, এই জন্য আমরা এইগুলোতে গুরুত্ব দিচ্ছি না। কিন্তু ফোন কলে যখন টেলিসেলস ম্যান বা টেলিসেলস এক্সিকিউটিভ যিনি আছেন, তিনি যখন বলবে যে স্যার ম্যাডাম এই কোর্সটা করলে আপনি এই স্কিলগুলো শিখতে পারবেন, জানতে পারবেন, এই স্কিলগুলো জেনে আপনি আপনার জবে এই কাজে লাগাইতে পারবেন। তো দেখেন আমি যে স্কিলগুলোর কথা বললাম, ধরে নেন এই যে কোল্ড কলিং, পিপল ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট বা হ্যারাসমেন্ট করে সেটাকে ম্যানেজমেন্ট কীভাবে করা যেতে পারে, কাস্টমার রিলেশনশিপ বা এরকম বিভিন্ন শব্দ যেগুলো আছে, বা এরকম স্কিল কয়েকটা বললাম যে আপনার ভয়েস টোন স্মুথ করা, তারপর হচ্ছে প্রেজেন্টেশন স্কিল। তো এই যে স্কিলগুলো, এগুলো কিন্তু আপনি এখান থেকে একভাবে সহজে শিখতে পারবেন এবং এটা আপনার চাকরির ক্ষেত্রে খুবই কাজে লাগবে, এবং এখান থেকে আপনি নিজেকে ডেভেলপ করে ইন্টারভিউর জন্য বা চাকরির জন্য কীভাবে প্রস্তুত করতে এটা জানতে পারেন। এই যে আমি আপনার সুযোগ সুবিধা বললাম, বেনিফিটসগুলো বললাম, তখন আপনি বুঝতে পারেন হ্যাঁ এই কোর্সটা আমার তাহলে করা যেতে পারে। তখন আপনার কাছে মনে হলো যে এইটা কোনো টাকা না, ঠিক আছে, এটা একটা ইনভেস্টমেন্ট, এটা আমার জন্য একটা অপরচুনিটি। দেখেন আমি তার মানে কি বললাম, আমি এটা কোনো টাকা না বা এটা কোনো অপচয় না, এটা একটা ইনভেস্টমেন্ট, এটা একটা অপরচুনিটি। এই যে একটা সেন্টেন্স বললাম, এই যে এই জিনিসগুলো বলে আপনাকে কনভিন্স করলাম, এর ফলে কি আপনি কিন্তু কোর্সটা কিনছেন এবং কিনে এনে দেখলেন যে আমার কথার সাথে কাজের মিলগুলো আছে, আমার কথার সাথে এই জিনিসগুলো আমি শিখতে পারলাম, এটা শিখে আমার টাকাগুলো ওয়েস্ট হয় না, আসলে এটা আমার কোনো কাজে লাগলো। কোনো কোর্সে অ্যাকচুয়ালি কখনো ওয়েস্ট হয় না, বা কোনো কাজই অ্যাকচুয়ালি ওয়েস্ট না। আপনি এখান থেকে কিছু না কিছু শিখতে পারবেন, কিছু জানতে পারবেন, কিছু করতে পারবেন, অনেকের লাইফ চেঞ্জও হবে। আমি হচ্ছে আমরা হচ্ছে বিভিন্ন সময় আমি নিজেও কিন্তু অনেক জায়গায় কোর্স করি। আমি কখনো হচ্ছে এই একটা জায়গা কখনো কার্পণ্য করি না যে কোনো সময় কোর্স কিনতে, আমি অনেক প্ল্যাটফর্মে আমার কোর্স কেনা আছে, অনেকজনের কোর্স করছি। তো এই যে কোর্সগুলো করি দেখে সেখান থেকে কিছু না কিছুগুলো আমি শিখতে পারি। আমি 10টা কোর্স করে কিছু শেখার পরে তো আমি একটা কোর্স অ্যাকচুয়ালি করাতে পারবো কাউকে, বা একটা জিনিস কাউকে বুঝাইতে পারবো, বলতে পারবো। কেউ একদিনে দেখবেন যে রাইটার হয় না, বই লিখতে পারে না, তাকে অনেকগুলো বই পড়ার পর সে অনেক কিছু জানতে পারছে দেখি সে মনে করছে এখন আমি কিছু শেয়ার করার এবিলিটি আছে। তখন কি আমার নিজের মাথায় যদি 100 থাকে তখন আমি অন্যকে 1 থেকে 10 শেখাইতে পারবো। আর আমি নিজে যদি 1 থেকে 100 না জানি, আমি অন্যকেও 1 থেকে 10 শেখাবো। কারণ হচ্ছে সে যদি জিজ্ঞেস করতে পারে 10-এর পর কী হবে, তখন তো আমি বলতে পারবো না তাহলে। এবং যদি বলে যে আচ্ছা এখন 9 আর 8 যোগ করলে কত হবে, বা 9-এর আগে 8 বসালে এই সংখ্যাটা কত হবে, আমি তো বলতে পারবো না। তার মানে কি আমাকে 1 থেকে 100 যদি আমি গুনতে পারি বা পড়তে পারি, যোগ করতে পারি, তখনই আমি অন্যকে 1 থেকে 10 শেখানোর এবিলিটি আছে বলে মনে করব। তো এইটাই হচ্ছে আমাদের মেইন বাস্তবতা। তো এই যে জিনিসগুলো বললাম, দেখেন এগুলো কি আমি অবশ্যই মার্কেট রিসার্চ করছি, মার্কেট রিসার্চ করেই তো আমি জানতে পারছি যে আমার কোর্সে, কল সেন্টার কোর্সে আমি 5টা ক্লাস রাখি, এই টপিকগুলো রাখি, এই টপিকগুলো মানুষের কাজে প্রয়োজন, এবং আমার টার্গেট কাস্টমার কারা সেটাও আমি আইডেন্টিফাই করলাম, করার পর লিস্ট করলাম। আচ্ছা এখন এদেরকে আমি কীভাবে বুঝাতে পারি, বোঝানোর জন্য প্রথমে হচ্ছে আমাকে প্রোডাক্টের ফিচারগুলো জানতে হবে, দ্বিতীয়ত হচ্ছে প্রোডাক্টের বেনিফিটস জানতে হবে, তৃতীয়ত হচ্ছে প্রোডাক্টটা কেন কিনবে জানতে হবে, প্রোডাক্টের সাথে আর কী কী এক্সট্রা আছে এগুলো জানতে হবে। এগুলো দেন আমি একটা একটা করে লিস্ট করলাম, করার পর আমি 2টা জিনিসকে জানলাম, দেন হচ্ছে কী করলাম,
একটা নিজের জন্য একটা স্পিচ তৈরি করলাম, একটা স্ক্রিপ্ট বানালাম যেটা আমি দেখে দেখে বলবো। তো এরপর আমাদের কি আছে, তাহলে আমার একটা পিস তৈরি করা, অর্থাৎ আমি কি কি বলবো না বলবো, কাস্টমারকে কিভাবে বলবো, কাস্টমার কোন প্রশ্ন জিজ্ঞাসা করতো, এমন হতে পারে যেটা আমি পিসে আমি রাখলাম বা ওইটা আমার হচ্ছে প্রশ্নের আশেপাশে নাও থাকতে পারে। তখন আমি তাকে কি বলবো, কিভাবে কি বলে তাকে কনভিন্স করবো, এটা আমাকে জানতে হবে। তো কি কি বলা যেতে পারে, কাস্টমার কি কি প্রশ্ন করতে পারে, এই যে আইডেন্টিফাই করে আমি লিস্টটাকে রাখলাম, সেইটা অনুযায়ী আমি পিস সাজালাম, একটা স্ক্রিপ্ট তৈরি করলাম। এই স্ক্রিপ্ট সবসময় দেখে দেখে বলবো যাতে আমার বলতে ইজি হয়, পড়তে ইজি হয়। বারবার বলার পর দেখবেন যে আপনার ভয়েস টোন চেঞ্জ হয়ে যাচ্ছে। ইভেন আপনারা দেখবেন যে আমি যখন স্টুডেন্টদের সাথে কথা বলি আমার ভয়েস টোন একরকম হয়, ক্লায়েন্টদের সাথে কথা বলে ভয়েস টোন একরকম হয়, বাসায় বা ফ্যামিলি বন্ধুদের সাথে কথা বললে ভয়েস টোন একরকম হয়, নতুন পরিবেশে কর্পোরেট সেক্টরে কোথাও গেলে ভয়েস টোন একরকম হয়। বিভিন্ন জায়গায় পরিবেশ ভেদে, পার্সন ভেদে, ঠিক আছে, টাইম ভেদে আমাদের কি ভয়েস টোন, বডি ল্যাঙ্গুয়েজ, মুভমেন্ট, ড্রেস গেট আপ সব কি চেঞ্জ হচ্ছে না? তেমন কি আমরা পারিপার্শ্বিকের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। তো এখন মানিয়ে নেওয়ার জন্য আমাকে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থাকতে হবে। এক্সপিরিয়েন্স না থাকলে তো আমি জানবো না যে কার সাথে কখন কী কথা বলতে হয়। এটা অনেকটা অটোমেটিক্যালি হয়ে যায়। অনেকটা হচ্ছে আমাকে আগে থেকে অন্যদের দেখে দেখে কোনো ইন্সপিরেশন হয়, বুঝি, দেন আমরা জানি যে আমি বুঝি যে বিয়ের প্রোগ্রামে কোন ড্রেসটা পরে যাওয়া উচিত। আমি অন্যকে দেখছি কে জব সেক্টর কোন রকমের ড্রেস পরেছে, এই কারণে আমি তার থেকে দেখছিলাম যে ও আমার বড় ভাই তো শার্ট প্যান্ট পরে ইন করে চলে গেছে, আমাকে আমাকে যেতে হবে। বাবাকে তো দেখছিলাম এভাবে যেতে, আমাকে আমাকে এভাবে চাকরি করতে গেলে এভাবে যেতে হবে। ভাইকে দেখছিলাম ইউনিভার্সিটি যাওয়ার সময় যে ইন করে নাই, একটা ক্যাজুয়াল শার্ট পরে গেছে, গ্রামীণ চেক শার্ট পরে গেছে, এরকম গেট আপ নিয়ে গেছে, সানগ্লাস পরে গেছে, তার মানে আমাকেও যেতে হবে। তার মানে আপনি একজনকে থেকে দেখছেন, শিখছেন, ইন্সপিরেশন, দেন নিজের মধ্যে ইমাজিন করে একটা স্ক্রিপ্ট তৈরি করছেন যে এইগুলো পরে যাওয়া উচিত আমার ইউনিভার্সিটি, এই ড্রেসগুলো পরে যাওয়া উচিত আমার জবে, এই ড্রেসগুলো পরে যাওয়া উচিত বিয়ের প্রোগ্রামে, অমুক প্রোগ্রামে। তো এটা আপনি নিজে থেকে জানছেন, স্পিচ করছেন, রেডি করে দেন তৈরি করছেন। আচ্ছা, কেউ কি হ্যান্ড রাইজ করছেন বা কিছু বলতে চাচ্ছেন? অনেকক্ষণ যাবত আমি কথা বলতেছি, আপনাদের কাছে কোনো প্রশ্ন করা হয়নি বা জানতে চাওয়া হয়নি। যতটুকু বিষয় শেয়ার করলাম এর মধ্যে কারো কোনো কনফিউশন বা কারো কি কোনো কিছু জানার আছে? আচ্ছা, সবাই সাইলেন্টলি চুপচাপ, তেমন কেউ কিছু বলতেছেন না। আচ্ছা, আশা করি যে যতটুকু দেখানোর চেষ্টা করলাম বা জানানোর চেষ্টা করলাম এগুলো আপনারা অনেকটাই বুঝতে পেরেছেন এবং খুবই ইজি জিনিস, এগুলো আমরা সবাই জানি। অনেকে আমরা যখন হচ্ছে ফেসবুকে আমাদের পোস্টগুলো হয়, অনেকে কমেন্ট করতেছিল যে কল সেন্টার চাকরির জন্য কি কোর্স করা লাগে নাকি, এটা একটা ভাওতাবাজি। ঠিক আছে, কোর্স করে কি হবে, আমি তো কোর্স ছাড়া চাকরি পাইছি। তো অ্যাকচুয়ালি যদি আমরা বলি অ্যাকচুয়ালি কোর্স করে কি হবে, যে দেখেন আপনি কোনো একটা জিনিস প্রিপারেশন নিয়ে যাওয়া একরকম, প্রিপারেশন ছাড়া যাওয়া একরকম। আপনার কাছে যদি সুযোগ থাকে প্রিপারেশন নিয়ে যাওয়া, অবশ্যই প্রিপারেশন নিয়ে গেলে কি বেটার হবে। প্রিপারেশন ছাড়া গেলে সেখানে হচ্ছে আপনি হয়তো ঠেলে ঠেলে আগাইতে পারবেন, অথবা অনেক সময় ভাগ্যের জোরে ভালো করতে পারবেন, অথবা আপনার কোনো না কোনো একটা এক্সপিরিয়েন্স আছে দেখে আপনার ভালো করছে। এক্সপিরিয়েন্সটা যে সেই কাজেরই হতে হবে এমনটা না, অন্য কাজের এক্সপিরিয়েন্সটা অনেক সময় অনেক কাজে লাগে। সেটা কিন্তু আমি কয়েকবার উদাহরণ দিলাম যে ক্লাবে বিভিন্ন সংগঠনের এক্সপিরিয়েন্সগুলো কিন্তু আপনার জব সেক্টরে কাজে লাগে, টেলিসেলসের এই এক্সপিরিয়েন্সগুলো আপনার মেইন জব সেক্টরে কাজে লাগে। তো একটার সাথে কিন্তু পরিপূরক বা রিলেটেড আছে, এই জন্য কাজে লাগতেছে। আচ্ছা, আপনারা সবাই কি অ্যাটেন্ডেন্স দিয়েছেন? কেউ যদি অ্যাটেন্ডেন্স এখনও না দিয়ে থাকেন আমি আবার লিঙ্কটা দিয়ে দিচ্ছি, অ্যাটেন্ডেন্সের লিঙ্কটা। যারা অ্যাটেন্ডেন্স এখনও দেন নাই বা মিস করেছেন তারা অবশ্যই অ্যাটেন্ডেন্সটা দিয়ে নেবেন। আমি এটা পিন করে দিই যাতে হচ্ছে বাকিরা বুঝতে পারে। দেখেন, আমি কিন্তু তার মানে কি আপনাদের মার্কেট রিসার্চ নিয়ে কথা বললাম, মার্কেট আন্ডারস্ট্যান্ডিং নিয়ে কথা বললাম, রেসপন্সিবিলিটিস নিয়ে আপনার কী কী দায়িত্ব সেটা নিয়ে আমি কথা বললাম, একজন টেলিসেলসে কী কী দায়িত্ব থাকতে পারে, এবং নিজের একটা স্পিচ বা টোন তৈরি করবেন, একটা স্ক্রিপ্ট তৈরি করবেন, সেটাও আমি বলে রাখলাম। টেকনিক, সেলসের জন্য কিছু টেকনিকে আমি বললাম। তো এরকম আরও অনেক টেকনিক কিন্তু আছে, শুধু একটা দুইটা টেকনিক না, আরও অনেক টেকনিক আছে। যে আপনি সেলস করতে হলে আপনি বিভিন্ন ধরনের টেকনিক দেখেন যে কী কী টেকনিক ইউজ করে। দেখবেন যে অনেক কোম্পানি বিভিন্ন সময় বিভিন্ন অফার দেয়, ঠিক আছে, যে ধরুন বৈশাখীর সময় বৈশাখী উৎসব অফার দেয় যাতে কি আড়ংয়ের সেলটা তখন একটু বেশি হয়। বিজয় দিবসে বিজয় অফার দেয়, তারপর হচ্ছে ভাষা দিবসের সময় ভাষা দিবসের একটা অফার দেয়। এক একটা অফার কেন দিচ্ছে?
তা বর্তমান সেলসের চাইতে পরবর্তী সেলস যাতে বেশি হয়, সেলসের এটা যাতে পেশাটা যাতে বেশি হয়। আচ্ছা লিলি ইয়াসমিন, জি আপনি কিছু একটা বলতে চাচ্ছেন? ভাইয়া অ্যাটেন্ডেন্সের ইয়েটা লিঙ্কটা আসলে কোথায় দিয়েছেন? আমি আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, অ্যাটেন্ডেন্সটা চ্যাট দিতে বক্সে একটু চেক করুন, চ্যাট বক্সে দেওয়া হয়েছে, এই যে গুগল মিটের ওকে চ্যাট বক্সে। ঠিক আছে, জি ঠিক আছে। আচ্ছা, তো দেখেন এই যে বিভিন্ন বিষয়ের উপর কোম্পানির প্রোডাক্ট ডিজাইনার যারা থাকে, ম্যানেজার যারা থাকে, R&D টিম যারা থাকে, তারা রিসার্চ করে এক একটা সময় এক একটা অফার দেয়। অনেক সময় বলে বাই ওয়ান গেট ওয়ান অফার। এই যে অফারগুলো দিচ্ছে কোম্পানির সেলস বাড়ানোর জন্য, তারা কি আইডেন্টিফাই করলো, করার পর তারা তাদের সেলস টিমকে বুঝাই দিল যে আপনার কাস্টমারকে এইভাবে এই জিনিসগুলো বলবেন, এই টেকনিকগুলো ইউজ করবেন। ওই যে তারা কিছু উপদেশ দিচ্ছে, আইডিয়া দিচ্ছে, ওই উপদেশগুলো নিয়ে আপনাকে এখন কাজে লাগাতে হবে। কেউ কাউকে ধরে একবারে মুখস্থ বিদ্যার মতো টেকনিক লিখে দিবে না, এটা জীবনও সম্ভব না। ঠিক আছে, ইভেন আমি যে আপনাদের ক্লাস নিচ্ছি, আমি কি কোনো স্ক্রিপ্ট দেখে ক্লাস নিচ্ছি? আমি জানতামও না আজকে আপনাদের টপিক ক্লাসে কি কি বলা উচিত, কি কি জানা উচিত। আমি খালি জানি যে আমি সেলস টেলিসেলস নিয়ে টুকটাক কিছু আমার মাথার মধ্যে আছে, এই যে মাথার মধ্যে কিছু আছে এটা আপনাদের সাথে জাস্ট শেয়ার করব। এটার জন্য আমার এখানে এই জন্য আমি একটা কোর্স মডেলটা একবার চেক করে নিলাম যে কী কী আছে ওই টপিক, আমার কথা বলার মধ্যে ওই টপিকগুলো আছে কি না, বা কোনোটা মিসিং হয়ে গেছে এই কারণে আমি চেক করে নিলাম, জেনে নিলাম কোনোটা মিসিং হলে সেটা নিয়ে আমি আবার বলবো। তো কোনো কিছু না অ্যাকচুয়ালি স্ক্রিপ্টেড হয় না, ওটাকে অটোমেটিক আসতে হয়। অটোমেটিক আসার জন্য আপনাকে হচ্ছে কাজ করে যেতে হবে, অনেকবার কাজ করার পর অটোমেটিকলি আসবে। তো আমরা এই জন্য বলি যে সবসময় যে আপনার যেটা নিয়ে কাজ করেন না কেন অবশ্যই এই নিজেকে রেডি করার চেষ্টা করবেন। সেলস টেকনিকে করার জন্য অবশ্যই দেখবেন যে ওই যে যেটাই আপনি কোনো কিছু একটা সেলস করতে চান না কেন, সবসময় মাথায় রাখতে হবে আপনাকে যে এই প্রোডাক্টটা কীরকম, এই প্রোডাক্টটা কতটা যার কাছে আমি সেল করব তার জন্য কতটা উপকারী হতে পারে, তার কতটা কাজে লাগতে পারে। সবসময় যে আমাকে সেল করে ইনকাম করতে হবে এই মনোভাব যদি আপনার মনের মধ্যে থাকে, আপনি কখনো প্রোডাক্টও সেল করতে পারবেন না, এবং প্রোডাক্ট সেল করে আপনি কখনো মনে শান্তি পাবেন না। কেন বললাম? ওই যে একটা উদাহরণ দিলাম যে আপনি জানেন সাবানটা খারাপ, ঠিক আছে, কিন্তু এটা আপনার কাজ, আপনাকে এটা সেল করতেই হবে। তো আপনি সেল করার জন্য কাস্টমারকে আরও এক্সট্রা, একই তো খারাপ জিনিস, আরও এক্সট্রা 10 লাইন বাড়ায় বললেন, তখন কিন্তু ওই দিন শেষ যতই মোনাজাত করে আল্লাহর কাছে মাপ চান না কেন, আল্লাহ মাফ তো করবে কি সেটা তো আল্লাহর আল্লাহর বিষয়, অবশ্যই আল্লাহ মাফ করে দেয় অনেক বেশিরভাগ সময়, কিন্তু যার কাছে আপনার প্রোডাক্টটা সেলস করছেন তিনি কি অ্যাকচুয়ালি আপনাকে মাফ করবে? তিনি তো মনে মনে বলবে যে আল্লাহ আমাকে যে বলছিল এই সাবানটা গায়ে দিলে আমি ফর্সা হয়ে যাবো, ঠিক আছে, আমার চামড়ার স্মুথ সুন্দর হবে, অ্যাকচুয়ালি তো হয় না, উল্টা আমার নষ্ট হয়েছে, ওই লোকের বিচার করো তুমি। তখন আল্লাহ কার কথা শুনবে? যার সাথে ইনজাস্টিস হয়েছে তার কথাই তো শুনবে। তো এই জন্য সবসময় চেষ্টা করবে যে প্রোডাক্ট নিয়ে কাজ করেন না কেন প্রোডাক্টটার সম্পর্কে সবসময় ভালো গুণগুলো বলার চেষ্টা করবেন। একইভাবে যার কাছে সেল করবেন তার জন্য প্রোডাক্টটা উপকারী কিনা সেটা দেখতে হবে, তাহলে আপনার কতটুকু লয়্যালটি আছে সেটা আপনি বুঝতে পারবেন। তার মানে কি আপনার কোম্পানির প্রতি লয়্যালটি থাকতে হবে, আপনার কাস্টমার প্রতি লয়্যালটি থাকতে হবে। এখন যার জন্য প্রোডাক্টটা উপকারী না, অর্থাৎ ধরুন যে কারো অ্যালার্জি আছে, এই সাবানটা দিলে তার অ্যালার্জি হতে পারে, তো তারপর আপনি তার কাছে এটা সেল করেন, তার মানে কি তার জন্য এটা উপকারী না। কিন্তু যার অ্যালার্জি নেই তার জন্য এই প্রোডাক্টটা উপকারী হতো। তো এই যে ভুল মানুষের কাছে সেল করছেন এটা যাতে না হয়, আপনাকে হচ্ছে রাইট পার্সনের কাছে রাইট প্রোডাক্ট সেল করতে হবে, এবং এই রাইট পার্সনটা খুঁজে বের করার জন্য আপনাকে কাজ করতে হবে। আপনি যখন রাইট পার্সনটা খুঁজে পাবেন তখন দেখবেন যে আপনার কাজটা ইজি হয়ে যাচ্ছে, আপনাকে সেল করা ইজি হবে। আপনি যখন এটা সেল করবেন, একবার যখন সেল করবেন দেখবেন আপনার মাধ্যমে আরও একজন আসবে। যেমন আমাদের এখানে হচ্ছে একজন নাম বলছিলেন, আমার নামটা খেয়াল নাই, নাসির উদ্দিন, আচ্ছা বাসির উদ্দিন ভাইয়ের কথা বললেন। উনি যেমন দেখেন এর আগে আমাদের প্রিভিয়াস একটা কোর্স করছে, ওই কোর্সটা ভালো লাগছে দেখি কিন্তু আমার এই কোর্সটা করতে আসছে, এই কোর্সটা করলে আমি উপকৃত হব। এই যে উনি রিটার্ন আসছে আমাদের কাছে আবার আসছে, এটাকে অর্গানিক মার্কেটিং, কোনো মার্কেটিং ছাড়া কিন্তু আসছে, এটাকে অর্গানিক সেল বলি আমরা। এই যে অর্গানিক সেলটা হলো কেন, প্রোডাক্টটা ভালো দেখে আমার উপর ট্রাস্টটা হয়েছে, সে বিশ্বাস করছিল যে আগেরবার আমার কমিটমেন্টের সাথে যা যা ছিল তার ম্যাক্সিমাম আমি এখান থেকে পাইছি,
আমার কমিটমেন্ট অনুযায়ী এখান থেকে আমি ঠকি নাই, এখান থেকে আমি বেস্টটা পেয়েছি, এই জন্য কিন্তু তিনি আসছে। তো একইভাবে আপনি যখন একটা টেলিসেলস মানুষই হবেন বা যে কোনো জায়গায় সেলসম্যান হিসেবে কাজ করেন না কেন, আপনি যখন কাস্টমারের সাথে সুসম্পর্ক কী করতে পারবেন, দেখবেন যে ওই কাস্টমার অনেক দিন পরও আবার যদি ওই কোম্পানিতে কোনো প্রোডাক্ট কিনতে যায় আপনাকে খুঁজবে বা আপনার কাছে যাবে। বিশেষ করে অনেক সময় দেখবেন যে আমরা আশেপাশে যখন কোনো রেস্টুরেন্টে যাই খাবার খেতে, তো কোনো একটা ওয়েটার এসে যখন উনি আমাকে সার্ভিস দেয়, ভালো সার্ভিস দেয়, খাবারটা ভালো লাগলে তখন কি আমি আবার যাই, এবং ওই কাস্টমার যদি আবার সার্ভিস দেয় আমাদের না এই কাস্টমার এই ওয়েটারই বারবার সার্ভিস দেয়, এরপর যতবার যাই ওই ওয়েটারকে চাই, অন্য ওয়েটার আসলে বলি না ওই ওয়েটারকে আসতে বলেন। তারপর কি তার প্রতি একটা আমার সুসম্পর্ক ক্রিয়েট হয়েছে, তার সাথে ভালো বন্ডিং হয়েছে, তার একটা লয়্যালটি ক্রিয়েট হয়েছে যে এই ওয়েটার আমাকে ঠকাবেন না, আমাকে ভালো খাবারটাই দিবে এবং আমাকে ভালো সার্ভিসটা দিবে। একইভাবে দেখবেন যারা আমরা চুল কাটি, ঠিক আছে ছেলেরা, আমরা সহজে কিন্তু সেলুনের মানে সেলুন চেঞ্জ করতে চাই না, কারণ কি নাপিত মামার উপর একটা বিশ্বাস তৈরি হয়েছে। অনেকে দেখবেন যে ফ্যামিলি ডাক্তার থাকে, ডাক্তার সহজে চেঞ্জ করতে চায় না, বা কোনো সময় কোনো কাছে কেনাকাটা করলে একই দোকানে একই জায়গায় বারবার যায়, তার প্রতি রয়্যালটি ক্রিয়েট হয়েছে। তো এই জন্য প্রোডাক্টের উপর ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করবেন। আপনার নিজের যদি নিজের উপর ট্রাস্ট থাকে যে এই প্রোডাক্টটা ভালো, আমি যা বলতেছি অনেস্টলি বলতেছি, আমি অন্যের ক্ষতি করতেছি না, অন্যের উপকার করতেছি, তখন দেখবেন প্রোডাক্টও সেল হবে, আপনার সার্ভিসও সেল হবে এবং আপনি সামনে গ্রোথ করতে পারেন, কোম্পানির গ্রোথ হবে, আপনার গ্রোথ হবে। তো সবসময় শুধু কোম্পানির ভালো ভাবলে হবে না, নিজেরটা ভালো ভাবতে হবে, কোম্পানিরও ভালো ভাবতে হবে, কাস্টমারটারও ভালো যাতে হয় এটাও ভাবতে হবে। অর্থাৎ লয়্যালটি এবং ট্রাস্ট দুইটা একই সাথে আপনাকে থাকতে হবে, এবং যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে না তার ক্লারিটি থাকতে হবে যে এই প্রোডাক্টটা ভালো, এটা আপনার এই উপকার হতে পারে, এটা থেকে আপনি এটা শিখতে পারেন। এখন যার এজ ধরেন যে 50+ তাকে যদি আমি বলি যে কল সেন্টার কোর্স করলে আপনি চাকরি পেয়ে যাবেন, এটা কিন্তু একটা মিথ্যা। 50 এজের মানুষদের চাকরি খুব কম জায়গা হয় এবং খুব কম জায়গায়, এটা প্রায় অসম্ভব যে তাকে কোনো কল সেন্টার কোম্পানি চাকরি নেবে। এখন তার কাছে আমার এই কথাটা বলে তো আমার চাকরি সেল করা দরকার না, তাকে আমি যা সত্য তাই বলবো যে আপনি কিন্তু এখানে চাকরির জন্য অবশ্যই পাবে না, তবে এই কোর্সটা করলে আপনি এই স্কিলগুলো শিখতে পারেন যেটা আপনার কাজে লাগতে পারে। এখন ওই লোকটা দেখলো হ্যাঁ আমি তো চাকরি করি বর্তমানে আমার এক জায়গায়, এই চাকরিতে এই কাজে আমার এই স্কিলগুলো আমার প্রয়োজন হতে পারে, বা আমার নিজের ব্যবসা আছে, আমার নিজের ব্যবসায় আমি আমার এমপ্লয়কে সাজেশন দেওয়ার জন্য এই টেকনিকগুলো এই টপিকগুলো জানা প্রয়োজন, বা আমার কোনো কিছু জানা প্রয়োজন নেই বা কোনো চাকরি করার প্রয়োজন, বাট এই স্কিলগুলো এই টপিকগুলো যদি আমি জানি, এই নলেজটা আমি জানি, আমার কোনো লস হবে না, কারণ কোনো কিছুই তো ওয়েস্ট হচ্ছে না, আমার কোনো লস হবে না। তো দেখেন আমি কিন্তু তাকে বললাম যে আপনি চাকরি পাবেন না, বাট তাকে আমি সত্য কথাগুলো বললাম, কি কি পেতে পারে এটা বললাম দেখে কিন্তু তিনি আমার এই কোর্সে জয়েন করছে। আমাদের এই কোর্সে 45 এজেরও অনেক আছেন আপনারা, এবং তারা আপনারা জানেন যে 45 এজ প্লাস হলে কল সেন্টার কোর্সে চাকরি পাওয়া সো টাফ। তার কারণ হচ্ছে যে কল সেন্টার বা টেলিসেলস এটা অ্যাকচুয়ালি এন্ট্রি লেভেল, বেশিরভাগ কোম্পানিতে এন্ট্রি লেভেলের জব, এবং অনেক জায়গায় এটার স্যালারি থাকে সাধারণত 10, বা অনেক জায়গায় কমও থাকে, অনেক জায়গায় 15 থাকে, বাট স্ট্যান্ডার্ড বেশিরভাগ কোম্পানিতে 15 থেকে 25, এটা স্ট্যান্ডার্ড কোম্পানিগুলোতে মেনটেন্স করে। এবং যদি বলি এইটার পরে তাদের ক্যারিয়ার কোথায় যায়, এটার পরে আপনি একজন মানে স্টার্টিংটা বললাম, এরপর ক্যারিয়ার আরও আছে। কল সেন্টার সেক্টরে ক্যারিয়ার যেমন খুবই লিমিটেড, আবার এই সেক্টরে ক্যারিয়ার অনেক বড়। তো কীভাবে এই সেক্টরে ক্যারিয়ার বড় করা যেতে পারে এবং কোন পর্যন্ত নিজেকে লিমিটেড রাখলে এটা ক্যারিয়ার জাস্ট লিমিটেড হবে বা ছোটো হবে, সেটা আমরা নেক্সট ক্লাসে বলবো। তো এই যে দেখেন আমি কি আপনাকে একটা সেলস টেকনিক বললাম, আমাদের কোর্সে বা আমাদের এই কল সেন্টার কোর্স সেল করার জন্য আমাদের কী কী করা যেতে পারে, এটা আমরা টেকনিকগুলো আপনাকে বললাম। শুধু টেকনিকগুলো বললে হবে না, অনেক সময় দেখবেন সেল আসতেছে না, আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আগের জনের সাথে আমি যখন কথা বললাম কি বলছিলাম, সে কেন এই প্রোডাক্টটা কিনছে, এই লোকের সাথে কি বললাম কেন সে প্রোডাক্টটা কিনে নেয়, আপনাকে নোট করতে হবে। যখন নোটগুলো করবেন আপনি কি করলেন, এই নোটগুলো দেখে নিজে আইডেন্টিফাই করতে পারলেন যে কোন কারণে তিনি কিনছে, কী কারণে তিনি কেনার নেয়। এই যে আপনি আস্তে আস্তে একটা লিস্ট করলেন, আপনি কি করলেন নিজের প্রবলেমগুলো নিজে ফাইন্ড আউট করলেন। তাকে কি বলা যেতে পারে সেটা অন্য কারোর কাছ থেকে সাজেশন চাইতে পারেন যে স্যার এইটা বলতেছি সেল হচ্ছে না, ওইটা বলতেছি সেল হচ্ছে। আপনি কিন্তু নিজেকে প্রশ্নের উত্তর দেওয়ারও এবিলিটি চলে আসবে। সবসময় যে আপনার সেলস ভালো চলবে বা একইভাবে হচ্ছে আপনি সেল করতে এমনটা না, হতে পারে কম খারাপ বেশি,
তো আপনি প্রবলেম আইডেন্টিফাই করতে হবে, সেই প্রবলেমের সলিউশন খুঁজে বের করতে হবে। কোনো কিছু যখন আপনি আইডেন্টিফাই করতে পারবেন প্রবলেম, সেটা অবশ্যই সলিউশন আছে। তো এটা হচ্ছে যে কোনো কিছু একটা প্রোডাক্ট সেলের ক্ষেত্রে আমাদের টেকনিকগুলা আমরা ইউজ করতে পারি। আমাদের ক্লাসে আজকে প্রায় শেষের দিকে আসছি আমরা। এরপর আসি লাস্ট একটা টপিক, সেটা হচ্ছে ক্রস সেলিং, আপসেলিং। আচ্ছা, এখানে কেউ কি বলতে পারবেন ক্রস সেলিং, আপসেলিং এই দুইটা টপিক বা কেউ কি জানেন? যে কোনো যাতে আপনাদের আইডেন্টি মাথায় কি ঢুকতেছে এই দুইটা ওয়ার্ড দিয়ে কেউ একটা জাস্ট বলেন আমাকে, যে এই দুইটা ওয়ার্ড বলতে আপনারা কি বুঝছেন, যে ক্রস সেলিং অ্যান্ড আপসেলিং। স্যার ক্রস সেলিং বলতে মেবি বোঝায় যে আমাদের যে টার্গেট ওই টার্গেটের চাইতে বেশি, আর আপসেলিং মানে আমাদের যে টার্গেট দেওয়া হয় ওই টার্গেটের চাইতে কম, এমন কিছু হয়তো বা। আচ্ছা, অনেকটা কাছাকাছি গেছে বাট একটু ভুল বলছেন। আচ্ছা, ক্রস সেলিংটা হচ্ছে যে ধরুন আপনার এখানে হচ্ছে কোন একটা ইসে গেলেন, ধরুন যে আপনি একটা আড়ংয়ে গেলেন, আপনি একটা পাঞ্জাবি কিনলেন, ঠিক আছে, বা ঈদের সময় আপনি একটা পাঞ্জাবি কিনলেন, বা একটা কোনো একটা দোকানে গেলেন, শোরুমে গেলেন, কোনো একটা পাঞ্জাবি কিনলেন বা একটা শার্ট কিনলেন। তো যখন আপনি শার্ট কিনলেন, তো দেখবেন কাস্টমার আপনাকে বলতেছে যে স্যার আপনি শার্টটা কিনলেন, এই শার্টের সাথে স্যার এই প্যান্টটা মানাবে। বা আপনি একটা শার্ট দেখলেন এবং আপনার শার্টের সাথে আপনার হতে পারে যে এরকম যে আপনার যেটা হচ্ছে ধারণা নিলেন যে আমি এই শার্টটা কিনবো, এটার দাম হচ্ছে 500 টাকা। বাট অনেক সময় আমাদের এরকম লাগে বিষয়টা যে আমি এত কম টাকার শার্ট পরবো না, মানে নিজেকে স্ট্যান্ডার্ডের জন্য আমি একটু বেশি টাকার শার্ট পরবো। আবার অনেক এরকম হচ্ছে যে আরেকটা সহজ উদাহরণ দিই, যে ধরুন আপনি যেহেতু আপনার মানে টেকনোলজি নিয়ে আমি কাজ করি বেশি সবসময়, যে আপনি একটা কম্পিউটার দোকানে গেলেন, একটা ল্যাপটপ দেখলেন, তো ল্যাপটপে দেখে আপনার ভালো হলো, বা ল্যাপটপটা আপনি দেখা একটু হাত দিয়ে নাড়াচাড়া করার চেষ্টা করলেন, তখন আপনি একজন সেলস টিম হিসাবে বা সেলসম্যান হিসাবে ওই লোকের কাছে বা কাস্টমার কাছে গেলেন, যে গিয়ে বললেন স্যার আপনি অ্যাকচুয়ালি কি করতে চাচ্ছেন, কেন আপনার ল্যাপটপটা প্রয়োজন, কোন কাজে ইউজ করবেন। তার কাছ থেকে শুনলেন যে তিনি একজন গ্রাফিক ডিজাইনের কাজ শিখতে চায়, ভিডিও এডিটিং কাজ শিখতে চায়, ঠিক আছে, তার বাজেট এত আছে। তখন আমি তাকে বললাম যে স্যার তাহলে আপনি এই ল্যাপটপটা না নিয়ে এই ল্যাপটপটা নেন, এই ল্যাপটপে এই ফিচারগুলো আছে, এগুলো করতে পারবেন। স্যার এই ল্যাপটপটার দাম এত, ধরুন সে একটা ল্যাপটপের দাম দেখছে, বাট আপনি তাকে আরেকটা ল্যাপটপ ধরায় দিলেন এবং তাকে কনভিন্স করে সেল করলেন। আগের ল্যাপটপ সে যেটা দেখছিল 20,000 টাকা, আপনি তাকে কনভিন্স করে 30,000 টাকা ল্যাপটপই সেল করাইলেন। কারণ আপনাকে দেখে তাকে দেখে বুঝতে হবে যে তার সামর্থ্য কতটুকু আছে, তার মাথায় কী চলতেছে, এটা আপনাকে একজন সেলস টিম হিসেবে বা সেলসম্যান হিসেবে বুঝতে হবে যে এই লোকের কাছে এই টাকা থাকতে পারে, এই কাছে এইভাবে বলে সে এই টাকাটাকে টাকা মনে করবে না, এটাকে সে একটা তার অ্যাসেট মনে করবে, এটা তার জন্য বেটার হবে, এই জন্য সে এখানে এই ল্যাপটপটা জায়গায় আরেকটা ভালো ল্যাপটপ কিনবে। মানে কি, তাকে তার খরচটা বাড়িয়ে দেওয়া, তার মূল প্রোডাক্টটাই সেল করলেন, তার নিট যেটা সেটাই সেল করলেন, বাট খরচটা তার পকেট থেকে বেশি খরচ করানো বা বেশি দামি জিনিসটা বেচা, এইটাকে সাধারণত হচ্ছে আপনার ক্রস সেলিং বলা হচ্ছে। মানে সে যেটা কিনতে আসলো সেই প্রোডাক্টই কিনলো, বাট দামি প্রোডাক্টটা কেনার চেষ্টা করলেন, তাহলে আপনার কী লাভ? আপনার সেলস টার্গেট তাহলে হচ্ছে মনে করেন যে 1 লাখ টাকা ছিল, সেখানে আপনি হচ্ছে যদি 20,000 টাকা ল্যাপটপ সেল করতেন, তাহলে আপনাকে আরও 80,000 টাকা অন্য কিছু সেল করে টার্গেট ফিল আপ করতে, কিন্তু আপনি তাকে 40,000 টাকা ল্যাপটপ সেল করেছেন তার একজনের কাছে। তার মানে কি আপনার ওই যে টার্গেটটা পরিমাণটা কি কষ্ট পরিমাণটা কমে গেছে, আপনার কি লাভ হলো তাহলে? তো অ্যাকচুয়ালি এইভাবে কিন্তু ক্রস সেলিং করে সেলস টেকনিকে ইউজ করে আপনি লাভ করতে পারেন। আপসেলিংটা কি, যে ধরুন ওই যে উনি লোকটা ল্যাপটপ কিনতে গেছে, তখন আপনি কি করলেন, স্যার শুধু ল্যাপটপ কিনবেন, ল্যাপটপের জন্য স্যার একটা ব্যাগ তো স্যার প্রয়োজন ক্যারি করার জন্য, তাকে বললেন একটা ব্যাগ নিয়ে, আপনি ব্যাগটা মানাবে স্যার, বারবার তো স্যার কিনতে আসতে হবে স্যার, আপনার জন্য প্যারা হবে, অনেক সময় কেনা হয় না স্যার, ল্যাপটপটাই হইতে পারে, তখন তাকে স্যার আপনার ল্যাপটপটা ক্লিন করার জন্য একটা ক্লিনার প্রয়োজন, আপনি তাকে ক্লিনারও কিনাইলেন। স্যার আপনি এটা ক্যারি করার জন্য ওইটা প্রয়োজন, একটা মাউস প্রয়োজন স্যার, একটা মাউস দিয়ে দিই স্যার, এই সে মাউস ধরে নষ্ট হয়ে যাবে স্যার, কিবোর্ডে বেশি প্রেশার দিলে কিবোর্ড নষ্ট হয়ে যাবে, আপনাকে একটা কিবোর্ড দিয়ে দিই, এই কিবোর্ডটা ভালো আছে। এই যে তাকে দেখেন একটা প্রোডাক্টের সাথে কতগুলো প্রোডাক্ট আপনি আরও সেল করাচ্ছেন,
বা একাধিক প্রোডাক্ট সেল করাচ্ছেন, একাধিক খরচ করাচ্ছেন। তো এইটাকে বলা হচ্ছে আপসেলিং, এটাকে বলা হচ্ছে আপসেলিং। তো দেখেন তার মানে কি ক্রস সেলিং আপসেলিং আপনি যেটা করেন না কেন আপনার টার্গেট ফিল আপটা তাড়াতাড়ি হচ্ছে। আপনি একটা 10 টাকার জায়গায় 20 টাকা সেল করাচ্ছেন এবং আরও বেশি টাকা সেল করাচ্ছেন, কোম্পানিরও লাভ হচ্ছে, আপনারও লাভ হচ্ছে, এবং যিনি কিনতেছে তারও লাভ হচ্ছে। কেন লাভ হচ্ছে কাস্টমারে? কারণ কাস্টমার দেখেন সে ভাবলো আবার মাউস কিনতে আবার আসবো, আমার তো যাতায়াত খরচ হবে, তিনি আমাকে ভালো একটা সাজেশন দিচ্ছে কোন মাউসটা নিলে ভালো হবে, আমার একবারে কেনা হচ্ছে, বারবার আমার হ্যাসেল পোষাতে হচ্ছে না, খরচ একটু বেশি হলে আমার কিন্তু লাভ হচ্ছে। তো এইভাবে কিন্তু দেখেন তিন পক্ষই কিন্তু কি হচ্ছে, আমরা উপকার হচ্ছে, কাস্টমার, কোম্পানি এবং আমি নিজে, অর্থাৎ সেলস ম্যানেজার বা সেলস টিম হিসেবে আমি নিজেও উপকার হচ্ছে। এই যে তিন পক্ষ উপকার হচ্ছে, এটার মাধ্যমে কিন্তু দেখেন সবার সাথে সুসম্পর্ক ক্রিয়েট হয়ে গেছে। তো এইটা কি সাধারণত হচ্ছে একজন টেলিসেলসের বা টেলিসেলস এক্সিকিউটিভের কাজ। তো এই জিনিসগুলো দেখেন আপনাকে যেটা হচ্ছে আপনার প্র্যাকটিক্যালি করতে করতে একটা সময় জানতেন ও এটার মাধ্যমে এই জিনিসটা হয়ে গেছে, আমি তো জানতাম না, এটাকে আপসেলিং বলে, এটাকে ক্রস সেলিং বলে, এটা তো আমি জানতাম না, ও আমি এই কথাটা বলতাম দিকে সেল হইতো, এটাই সেলস টেকনিক, এটা তো আমি বুঝতে পারি না কোনো দিন, ও এগুলোকে টেলিসেলস বলে, এই কাজটাকে ও এই কাজটাকে কল সেন্টার বলে, এটাকে সার্ভিস ইস্যু বলে। এই জিনিসটাগুলো দেখেন আপনি কিন্তু কাজ করলে সবই বুঝতেন বা জানতেন করতেন, একটা সময় জানতে পারতেন, বাট প্র্যাকটিক্যালি লাইফলি কোনটা থিওরিটিক্যালি কী বলে এই জিনিসটাকে যে এখন জানতে পারলেন, এইটাই কিন্তু আপনার নলেজ, এটাই আপনি জানতে পারছেন। এই জিনিসগুলোই এখন হচ্ছে আপনার জব সেক্টরকে প্র্যাকটিক্যালি ইউজ করার জন্য আপনার সুযোগ। আপনি যখন জবে যাবেন তখন এই জিনিসটা আপনার কাজে অনেকটা হেল্প করবে, ইজি করে দিবে। আচ্ছা লিলি ইয়াসমিন, আপনি মনে আর কিছু বলতে চাচ্ছেন, হ্যান্ড রাইজ করে আছেন অনেকক্ষণ যাবত। আমি ইয়েটা খুঁজেই পাইনি, গুগল মিটের ওটা অ্যাকচুয়ালি কোথায় কিভাবে আপনি বের কি করবো মোবাইল যদি দিয়ে একটু জয়েন বলে করেছেন দিতেন। না কম্পিউটার দিয়ে জয়েন করেছেন? মোবাইল দিয়ে। আচ্ছা মোবাইলে দেখেন ওই যে নিচের তিনটা ডট ওখানে ক্লিক করলে যে চ্যাট বক্স একটা অপশন আছে, মানে যেখানে মেসেজ করা যায়, ওটাকে পাইছেন? জি। ওখানে যান, ওখানে মেসেজ করার যে অপশনটা, ওখানে গেলেই দেখবেন যে মেসেজগুলোর মধ্যে একটা লিঙ্ক দেওয়া আছে, একটা গুগল ফর্ম দেওয়া আছে, একটা লিঙ্ক দেওয়া আছে, লাস্টের যে মেসেজটা 10টা 18তে করা হয়েছে, জি। ওখানে ক্লিক করলে দেখেন একটা গুগল ফর্মে নিয়ে যাবে, সেখানে আপনার নাম মোবাইল দিলে খুব সম্ভব হয়, ওটা ফিল আপ করলে ওটা আপনার অ্যাটেন্ডেন্স হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ। ওকে ওয়েলকাম। আচ্ছা তো এই যে আমি টেলিসেল সম্পর্কে আপনাদের সাথে যা যা শেয়ার করলাম, আপনাদের কারো কি কোনো কনফিউশন আছে বা কারো কেউ কোনো কিছু জানতে চাচ্ছেন? আমাদের মেইন ক্লাস কিন্তু আজকে শেষ, ঠিক আছে? আমি আপনাদের কারণে জিজ্ঞাসা করছি আপনারা কেউ কিছু জানতে চাচ্ছেন কিনা। এবং আচ্ছা যেহেতু কারো কোনো প্রশ্ন নেই, তাহলে এবার আমি একটু আপনাদের কাছ থেকে জানতে চাই। আচ্ছা এখানে হচ্ছে কয়েকজন যারা জব করে বলছেন, একটু হ্যান্ড রাইজ করেন তো, কারা কারা জব করেন? একজন, দুইজন, তিনজন, আরও তো কয়েকজন বলছিলেন যে জব করেন, চারজন। আচ্ছা আর বাকিরা কি মানে ঘুমাচ্ছেন নাকি না শুনতেছেন না বুঝতেছেন? আমি যতটুকু মনে আছে যে 7-8 জনের মতো বলছেন যে আপনারা জব করতেছেন অলরেডি। আচ্ছা তো এই যে যেই চারজন আপনারা হ্যান্ড রাইজ করছেন, এই যে মানে আজকে যে টপিকটা বা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, এটা কি আপনাদের কোনো কাজে হেল্প করছে মনে করেন বা কাজে হেল্প করবে? জি। আচ্ছা মানে এইটা কি মনে হচ্ছে যে না এইটা তো আমি কোনো লাভ হলো না, লস হলো, বা মানে যেটাই দেখেন না কেন, এখানে এই নলেজগুলো কিন্তু আপনি এখন কি করতে পারবেন, কাজে লাগাতে পারবেন। এখন কাজে যদি না লাগান তাহলে এই নলেজটা কিন্তু একটা সময় আপনার ব্রেনে ধামাচাপা পড়তে পড়তে নিচে পড়ে যাবে, আপনি ভুলে যাবেন। তো যখন কাজগুলো করবেন তখন নিজেকে রিয়েলাইজ করার চেষ্টা করবেন, সবসময় রিয়েলাইজ করার চেষ্টা, এই জিনিসটা এটা হয়, ওই জিনিসটা এই কারণে হচ্ছে। আমি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, আমি যখন রাস্তাঘাটে হাঁটি চলো করি, বা ধরুন আমি কিছুক্ষণ আগে আপনাদের ক্লাস শুরুর আগে আমি হচ্ছে চানাচুর খাচ্ছিলাম, তারপর হচ্ছে বিস্কুট খাইলাম, চিপস খেলাম। তো এই যে যখন আমি খেলাম তো প্যাকেটটা দেখলাম, আমি না ভাবি ও এই প্যাকেটটার ডিজাইনটা এইভাবে করছে, এই ডিজাইনটা এই লোগোটা এই জায়গায় বসাইছে, ওইটা এইটা হয়েছে। আমি কিন্তু ভাবতেছি, আমি রাস্তাঘাটে হাঁটলেও দেখি সাইনবোর্ডটা এইভাবে করলো কেন, ওইটা এই যে ফন্ট, ওই ফন্টে ভুল আছে, এই ফন্টটা ইউজ না করে ওইটা হয়তো, এই কালারটা ঠিক নাই, ওইটা ঠিক আছে। বা আমি যখন কারোর ড্রেস দেখি, একজন ধরে নেন
ড্রেস আর্টিস্ট, সে কি করে মানুষের ড্রেসগুলো নিয়ে অ্যানালাইজ করে, ভাবে এই ড্রেসটা এইভাবে করলো, ওই দাগটা যদি এভাবে হইতো তো সুন্দর দেখাতো, ওই শার্টটা এইভাবে হলে ভালো দেখাতো। ডিরেক্টর ভাবে মানুষের কথাবার্তা কীভাবে চেঞ্জ করে, তারপরে গল্পে কোন জিনিসটা নতুনভাবে আনা যেতে পারে, কি করতে হতে পারে। অর্থাৎ আমাদের ধর্ম যা, ধর্ম বলতে পেশাগত ধর্ম যা, আমাদের প্যাশন যা, ভালো লাগার জিনিস যেটা, আমরা সেই জিনিসটাকে প্র্যাকটিক্যালি যখন দেখি সেখান থেকে রিয়েলাইজ করার চেষ্টা করি, ওই রিয়েলাইজ করে ওইটাকে ইউটিলাইজ করে কোনো না কোনো কাজে লাগানোর চেষ্টা করি। যদি আমি চেষ্টা না করতাম তাহলে আমি অল টাইম ফেল। আমি যদি কোনো একটা ডিজাইন দেখে রাস্তাঘাটে হাঁটলাম, ধরে নেন ওই সাইনবোর্ডের ডিজাইন দেখলাম, তার মানে পরবর্তী আমি কোনো সাইনবোর্ড, আমি নিজে যদি কোনো সাইনবোর্ড ডিজাইন করি, আমাকে ওই আগেরটা থেকে অবশ্যই নলেজটা যদি ইউজ করতে হবে, তা নাহলে তো কোনো কাজে লাগলো না। তো এইভাবে একাধিক জিনিস যখন আমরা দেখি তখন নলেজ হয়, ও একটা সাইনবোর্ড ডিজাইন করলে এই জায়গায় এই জিনিসটা দিতে হবে, ওই জায়গায় এটা হবে। একটা সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন করতে হলে লোগোটা ওই সাইডে থাকবে না এইটা এই সাইডে থাকবে। আর কি কী থাকতে পারে একটা সোশ্যাল মিডিয়া ব্যানারে, যে নিচে আমার কোম্পানির ওয়েবসাইট, এখানে মোবাইল নাম্বার, এই টপিক, দ্যাটস ইট। তো বিভিন্নগুলো দেখছি, দেখে আইডেন্টিফাই করছি, দেখে আমি জানতে পারছি, এবং ওইটা যখন আমি নিজে ডিজাইন করছি তখন নিজের কাজে ইউজ করতে পারছি, অর্থাৎ ব্যবহার করতে পারছি, ইউটিলাইজ করা যেটাকে বলি অ্যাকচুয়ালি। আচ্ছা, আমি হচ্ছে আপনাদেরকে স্লাইডটা, যেটা স্লাইড দেখলাম এটাও দিয়ে দিব, আর হচ্ছে যত ডিটেলস আছে সেগুলো হচ্ছে আমি গুগল ড্রাইভে আপনাদের সব কিছু করে দিয়ে দেবো। আমাদের আগামীকালকে বা আজকের মধ্যেই আমাদের ক্লাস। আপনার তো এখানে বেসিক্যালি ডোমেস্টিক প্রসেসের টেলিসিস বিষয় বললেন, বাট ইন্টারন্যাশনাল আউটবাউন্ড টেলিসিস সম্পর্কে যদি কিছু বলতেন, কারণ স্কাইটেক বা আরো অনেক অনেক কোম্পানি আছে যারা ইন্টারন্যাশনাল টেলিসিস নিয়ে কাজ করে হ্যাঁ, এবং ওখানে এইগুলো হচ্ছে ফ্যাসিলিটি বেশি আপনি থাকে। যেটা বললেন এটা হচ্ছে জব প্লেসমেন্ট প্লাস হচ্ছে আপনার ক্যারিয়ার কাউন্সিলিং, ঠিক আছে, বা হচ্ছে আপনি কোথায় কোথায় চাকরি করতে পারেন, এই সবগুলো বিষয়, এবং ইন্টারভিউ আর কি কি বিষয় একজন রিক্রুটার চোখে পড়ে ইন্টারভিউ বোর্ডে, বা কি কি বিষয় নজর রাখা প্রয়োজন, স্যার, কীভাবে যাওয়া যায়, এই যে, এবং কোথায় কোথায় চাকরি করা যেতে পারে, কোন কোম্পানিগুলো কি কি কাজ, তাদের সার্ভিস কি, স্কাইটেকের কথা বললেন, ফনিক্স আছে, আরও বেশ কয়েকটা কোম্পানি আছে। তো এগুলো স্যার হচ্ছে আমি আমরা নেক্সট সরি ক্লাসে। ইন্টারাপ্ট করি। জি, স্যার আমি আসলে কোম্পানি বেসিস বলতেছি না, আমার প্রশ্নটা ছিল যে ইন্টারন্যাশনাল টেলিসিস ব্যাপারে, মানে ইন্টারন্যাশনাল টেলিসিস আপনি এখানে যা বললেন তাতে আমরা ডোমেস্টিক বিষয় বুঝলাম, নাকি এই ডোমেস্টিক এন্ড ইন্টারন্যাশনাল আচ্ছা, দুটো একই প্রসেস না, বা একই পদ্ধতি, আচ্ছা, সেটা বলতেছি। পদ্ধতি সেম, জাস্ট কাস্টমার আলাদা, সার্ভিস আলাদা। এবং হচ্ছে আপনি যেটা বললেন যে সাধারণত ডোমেস্টিক যে কোম্পানিগুলো আছে এবং যারা হচ্ছে ক্লায়েন্ট লোকাল, প্রোডাক্টও লোকাল, তো এরা যে টেলিসেলস বা কল সেন্টারে, এই সেক্টর অর্থাৎ বাংলা কল সেন্টার বলে, এক কথা বাংলা কল সেন্টার, এখানে আপনি ক্যারিয়ারে সর্বোচ্চ 35,000 টাকা পর্যন্ত যেতে পারবেন, সর্বোচ্চ, ঠিক আছে। 40-50 হাজার খুব কম, এরকম খুব একটা নাই, প্রায় রেয়ার। তাহলে এই সেন্টারে তো আপনার ক্যারিয়ারই নেই বলা যেতে পারে। অর্থাৎ আপনি যদি ভাবেন যে আমি বাংলা ভার্সনে কল করে ক্যারিয়ার সেট করবো কল সেন্টারে, আপনি রং, এই সেক্টরে আপনি তাহলে আপনার ক্যারিয়ার নাই। এটা কাদের জন্য? এটা এন্ট্রি লেভেলের মানুষদের জন্য, এন্ট্রি লেভেলের জবের জন্য। দেন এখান থেকে শিফট করে অন্য জবে গেতে আপনার এক্সপিরিয়েন্স কাজে লাগবে, এই স্কিলগুলো কাজে লাগবে। তাহলে কল সেন্টারে অ্যাকচুয়ালি ক্যারিয়ারটা কোথায়? এটাকে যদি আপনি ক্যারিয়ার বানাতে চান, আপনাকে ইংলিশ ভার্সন বলি বা ইংলিশ মিডিয়াম, এই ধরনের কল সেন্টারগুলো যেতে হবে। অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট যাদের, যারা বিভিন্ন দেশে সার্ভিস দিচ্ছে, যেমন স্কাইটেক অনেকগুলো দেশে সার্ভিস দেয়, তারা অস্ট্রেলিয়া সার্ভিস দেয়, ইংল্যান্ডে, আমেরিকার সার্ভিস দেয়, বা এমন অনেক কোম্পানি যারা ইন্ডিয়া সার্ভিস দেয়। তো এখন তার কীভাবে সার্ভিস দেয়? এখন আমার খেয়াল আছে, আমি যখন ইউএলএবে এইচআর ডিপার্টমেন্ট ছিলাম, তো ইন্টারভিউ দেওয়ার সময় একটা কল সেন্টার একজন ছিলেন, এজেন্ট ছিলেন, উনি এর আগের কোম্পানিতে মুম্বাইতে, এবং সরি মুম্বাই না, দিল্লিতে হচ্ছে লোন দিত। বাংলাদেশ থেকে একটা কোম্পানি তার হচ্ছে দিল্লির মানুষদেরকে লোন দিত, অর্থাৎ ইন্ডিয়ার মানুষদেরকে লোন দিত। সেখানে তাকে কল দিয়ে হিন্দিতে কনভারসেশন করতে হতো যে আপনার লোন লাগবে কিনা, আপনার লোনের টাকা এখনও পরিশোধ করেন নাই, হিন্দিতে কনভারসেশন করতো। আবার এমনও আমি দেখেছি যে জাপানিজ ভাষায় কথা বলে, অর্থাৎ জাপানি কোম্পানিতে জাপানি ভাষায় কথা বলতেছে, কোরিয়ান কোম্পানিতে কোরিয়ান ভাষা কথা বলে, এবং আর অনেকগুলো কোম্পানিতে ইংলিশে কথা বলে, যেমন আমেরিকার কথা বলে ইংলিশে বলে, ইন্ডিয়া অনেক ইংলিশ কথা, মানে একটা কোম্পানির কল সেন্টার একটা থাকে। তো বাংলা বাদে অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজের, ইংলিশ থেকে শুরু করে অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজের কল সেন্টার টেলিসেলস সেক্টরে ক্যারিয়ারটা অনেক বেশি সুন্দর।
এখানে জয়নিং একবার কিচ্ছুই জানেন না, তারপরে দেখবেন 18-20 হাজার টাকা স্যালারি পাবেন। আপনার একটু নিজেকে 1-2 বছর কষ্ট করবেন, দেখবেন যে আপনার স্যালারি 25-30 হলো। আরেকটু কষ্ট করবেন 40 হলো। এমনকি দেখবেন এই সেক্টরে থাকলে আপনি 1.5 লাখের উপরে স্যালারি পেয়ে যাবেন ইজিলি। আর কল সেন্টার থেকে আপনি 1.5 লাখ টাকা পেয়ে যাবেন। আপনার কোনো কল দিতে হবে না, আপনি একটা 30 জনের টিম লিড করবেন, আপনি একটা টিমের ম্যানেজার হয়ে যাবেন কল সেন্টারে। কারণ কি, ওই যে আপনি তখন কী করবেন, নিউ আইডিয়া জেনারেট করতে হবে, কী বললে সেলস হবে, কী করলে সেলস হবে। অর্থাৎ সেলসের টেকনিক, সার্ভিস, সব কিছুই মানে টেকনিক সব জায়গায় সেম। এখন জাস্ট কী চেঞ্জ হচ্ছে, সার্ভিসটা চেঞ্জ হচ্ছে। আমার প্রোডাক্ট এক কোম্পানি একটা প্রোডাক্ট, যেমন এডটেক কোম্পানির প্রোডাক্ট কী, তার কোর্স নলেজেবল। প্রাণ আরএফএলের প্রোডাক্ট কী, এফএমসিজি, যেইগুলো প্রোডাক্টগুলো আমরা খাই, ধরি, বেচি, পড়ি, এই প্রোডাক্টগুলো। ওষুধ কোম্পানির প্রোডাক্ট কি, ওষুধ। তো এক একটা কোম্পানির প্রোডাক্ট এক এক রকম, সেই প্রোডাক্টগুলো সেল করতে হবে। এখন সেল করার টেকনিকগুলো সব জায়গায় সেম। এখন একটা হচ্ছে বাংলায় কথা বলতে হয়, একটা ইংলিশে, একটা অন্যান্য ল্যাঙ্গুয়েজে। এবং অবশ্যই অন্য দেশের তাদের টাকা বেশি, কষ্ট বেশি, তো আপনাকে টাকা বেশি দিবে স্বাভাবিক। এবং তাদের সাথে টাইম মিলে না, দেখবেন যে ইংলিশ কল সেন্টারগুলো বেশি সময় নাইট শিফট থাকে, তো অনেকে নাইট শিফট করতে পারে না, একটা সমস্যা। তো এই কারণে অনেকে করতে চায় না, বা ডে শিফট করতে পারে না। তো এইটা এক একজনের একটা সমস্যা, যে রাত যাতায়াতের চোখের সমস্যা হয়, আর যাতায়াতের জন্য গাড়ি পাওয়া যায় না, বিভিন্ন সমস্যা। তো সুযোগ সুবিধা সব জায়গায় আছে। এবং যদি ক্যারিয়ার বেটার করতে চান বা ক্যারিয়ার গোল থাকে, তাহলে হচ্ছে ইংলিশ কল সেন্টারে আপনাকে যেতে হবে। হাসান কাজী, বুঝতে পারছেন? জি স্যার, জি। আচ্ছা, এবার আমাদের যে গ্রুপে আপনারা অ্যাড আছেন, কমিউনিটি গ্রুপে ফেসবুক, সেখানে দেখবেন অনেকগুলো সার্কুলার দেওয়া ছিল, এর আগে বিভিন্ন সময় সার্কুলার দেওয়া হয়েছে। ওখানে দেখবেন যে ইন্টারন্যাশনাল কল সেন্টারগুলো সার্ভিসের সার্কুলারগুলো আমরা বেশি পোস্ট করছি ওখানে। তো এগুলো তো অল টাইম দেখবেন লোক নিতেই থাকে, ঠিক আছে, কারণ তাদের হিউজ চাহিদা। এবং অনেকে কল সেন্টার শুধু এখানে না, বাংলাদেশের যে কোনো ডোমেস্টিক ইন্টারন্যাশনাল কোম্পানিগুলোতেই কল সেন্টারে প্রতিনিয়ত লোক নেয়, ঠিক আছে। কারণ এই সেক্টরটা ওই যে বললাম যে অনেকটা চ্যালেঞ্জিং, যে আপনি এতক্ষণ কলেজ, এটা যেমন হচ্ছে মনে করেন কাজটা ইজি লাগে, কঠিনও আছে। কীরকম কঠিন দেখেন, আমি আপনার সাথে কথা বলতেছি, আমি প্রায় 1.5 ঘন্টা উপরে কানে হেডফোন দিয়ে মাইক্রোফোন নিয়ে কথা বলতেছি, আমার গলা শুকায় গেছে অলরেডি, আমি উঠে পানি খাওয়ার টাইমটা পাচ্ছি না। একইভাবে আপনি যখন টানা সারাদিন কল দিবেন মাথায় হেডফোন দিয়ে, অনেকে দেখবেন যে মাইগ্রেনের সমস্যা হয়, ঠিক আছে, তারা এটা তাদের জন্য না অ্যাকচুয়ালি কল সেন্টার জব। অনেকে টানা কথা বলতে পারে না, গলা শুকায় যাচ্ছে বা হচ্ছে এই সমস্যা হচ্ছে, এগুলো কিন্তু তাদের জন্য না। আবার অনেকে যে এটা তো তেমন একটা ইস্যু না, হ্যাঁ অ্যাকচুয়ালি ইস্যু না, বাট তারপর বললাম যে একেবারে কোনো কাজই সহজ না। সারাদিন বসে যখন কাজ করবেন, ঠিক আছে, অনেকে বলে যে এসির মধ্যে থেকে বসে চাকরি করা তো আরাম আর আরাম। আপনি সারাদিন বসে থাকেন, দেখেন কত আরাম লাগে, বসতে বসে দেখবেন পিঠ ব্যথা হয়ে গেছে। একটা সময় দেখা যায় এরকম হবে যে আপনার এই যে ডাক্তার কাছে যেতে হবে, যে হাড়ের ডাক্তার কাছে যেতে হবে, পিঠ ব্যথা হয়ে যাচ্ছে যে বসে থাকতে থাকতে। তো বাংলাদেশ না, যে কোনো চাকরির ক্ষেত্রে কষ্ট, যেটা হার্ড ওয়ার্ক, ওই কাজেও যেমন কষ্ট আছে, সফট কাজেরগুলোতেও কষ্ট আছে। বসে থাকাও এক ধরনের কষ্ট, কতক্ষণ বসে থাকা যায়। আমি কেমিস্ট্রি স্টুডেন্ট ছিলাম, তো আমাদের হচ্ছে যখন ল্যাব হতো, আমাদের 5 ঘন্টা 7 ঘন্টা দাঁড়ায় ল্যাব করতে হতো। তো অ্যাকচুয়ালি তখন সারাদিন দাঁড়ায় থাকা যে কি কষ্ট, তখন বুঝতে পারতো। স্যার একটা কথা বলি, জি বলেন। যদিও স্যার অফ টপিক, আপনি বললেন যে সব কাজে কষ্ট, এই জন্য আমার একটা পোস্ট মনে আসলো, কর্পোরেট সলিউশন অথবা কর্পোরেট আর্টস নামক একটা পেজ দেখছিলাম। ওখানে লেখা যে যারা বিদেশ থাকে তাদের শান্তি নাই, তারা মা বাপ দেখতে পারে না। যারা কর্পোরেট লাইনে চাকরি করে তাদের শান্তি নাই, তাদের ছুটি নাই এবং তাদের ডিউটি অনেক বেশি। যারা সরকারি চাকরি করে তাদেরও শান্তি নাই, তাদের কি করা লাগে, গ্রামে থাকতে হয়, স্যালারি কম। মানে সে একটা পোস্ট করে বোঝাইলো যে আমাদের দুনিয়া থাকা মানেই কষ্ট, মানে কোথাও শান্তি নাই, তবু এক্স্যাক্টলি। আমাদের থাকতে হবে, যুদ্ধ করতে হবে। এবং এর জন্যই কিন্তু আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করছে যে তুমি পরিশ্রম করো, তুমি তোমার নিয়ত ঠিক রাখো, তুমি ইবাদত করো, তুমি তোমার স্যার কাজের ওই মাধ্যমে ইবাদত পোস্টে করতে পারো। স্যার ওই পোস্টটা যখন পোস্ট করছিল আমি শেয়ার করছি, ওই পোস্ট তখন পূর্বের সরকার ছিল, জানি না, সে একটা লাইন যোগ করছিল যে সেখানে দেখেন বাংলাদেশের যে সবচেয়ে বড় পোস্টে আছে প্রধানমন্ত্রী, সেও রাত 12টা 1টা পর্যন্ত ডিউটি করে
এবং তারও থাকা খাওয়ার কোনো নির্দিষ্ট কোনো স্বাধীনতা নাই। মানে নাই। সে বুঝাইলো যে আপনি যাই করেন আপনার কষ্ট করতে হবে, আপনার দায়িত্ব নিতে হবে, প্লাস আপনার কর্তব্য নিতে হবে, প্লাস আপনার রেসপন্সিবিলিটি নিয়ে আপনি আপনার গোলের দিকে এগিয়ে যেতে হবে। এটাই বুঝাইলো যে বিদেশ প্রবাস সরকারি বেসরকারি কর্পোরেট বা যে বসে থাকে তারও শান্তি নাই, যে ফার্মার রিক্সা চালক মানে কেউ যার যার অবস্থান থেকে শান্তিতে নাই, বাট সবাই কাজটা যুদ্ধ করে এনজয় করে কাজ করে, এটাই বুঝাই। জি, মানে আপনি কাজটাকে যতটা আপন ভাববেন, যতটা আপন করে নেবেন, ততটা সুন্দরভাবে কাজ করতে পারবেন। ইভেন আমি যখন আমি ইউএলএফ যখন এর আগে যখন বা এর ইউএলএফ বাদে অন্যান্য কোম্পানি যখন জব করছি, তো আরেকটা কোম্পানি থেকে আমাকে কেন অফার করে, তার মানে কি অন্য কোম্পানির মালিক আমার রানিং কোম্পানি থাকা অবস্থায় উনি কি দেখছে যে এই ছেলেটা কোম্পানির জন্য ডেডিকেশন দিয়ে এতটা ভালো কাজ করতেছে, এই যদি আমার কোম্পানিতে আসে আরও বেশি বেটার কাজ করবে, আমার কোম্পানি আরও বেশি লাভবান হবে। তো তার মানে কি আমার পরিশ্রমটাকে তিনি তার অবস্থান থেকে সম্মান বোধ করেই আমাকে বেশি অনার করছে অথবা বেশি অপরচুনিটি দিয়ে আমাকে কল করছে। তো আমি যদি কোম্পানিতে ডেডিকেটেডভাবে কাজ না করতাম, আমি যদি বলতাম না আমার 6টা থেকে 9টা 9টা এই যে 6টার পরে কোনো কাজ করবো না, 1 মিনিটও বেশি কাজ করবো না, বাসায় চলে যাব, রাত 12টা পর্যন্ত থাকবো না, আজকে বেশি কাজ করছি আমাকে এক্সট্রা কোনো স্যালারি দিবেন না কেন, বা এই জিনিসটা আমি করবো না, এটা আমার কাজের মধ্যে পড়ে না, আমার ডিপার্টমেন্ট শুধু এইটা, আমি ওই কাজটা করবোই না, পারি তারপর করবো না, আমি যদি এই মন মানসিকতা নিয়ে থাকতাম তাহলে কিন্তু আমি সামনের দিকে আগাইতে পারতাম না, ওই কোম্পানি আমাকে সম্মান দিত না, পরের কোম্পানির তো সম্মান দেওয়া বা আমাকে নিয়ে টেনশন করা, চিন্তা করা, ভাবনা করা, এগুলো ভাবতোই না কোনোদিন। জি স্যার, এক্স্যাক্টলি। আচ্ছা, আর কেউ কিছু বলতে চাচ্ছেন? আমাদের ক্লাসটা আমি এখানে ইন করবো, আমার হচ্ছে একটা মিটিং আছে, তো আমি সেই মিটিংয়ে জয়েন করবো, আপনাদের কাছ থেকে তাহলে বিদায় নিতাম। আচ্ছা, আর কারো কাছে কোনো কনফিউশন বা কোনো প্রশ্ন নেই, তাহলে আমাদের আমি ক্লাসের রেকর্ডটা অলরেডি সেভ